কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। উপন্যাসটির লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী হেঁয়ালির অন্ধকারে অন্তিম পর্ব। বেশি কথা বাড়াবো না, জানি সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই পর্বের জন্য। জাস্ট এইটুকুই বলার যে যারা প্রথম পর্ব শোনেননি বা মিস করে গেছেন তারা এক্ষুনি ডেসক্রিপশনের শুরুতে বা প্রথম কমেন্টে চলে যান, সেখানে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা এত কষ্ট করতে চাইছেন না তাদের জন্য রইল ছোট্ট করে রিক্যাপ। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য খাবেন না, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক হেঁয়ালির অন্ধকারে অন্তিম পর্ব। তবে তারও আগে ছোট্ট করে রিক্যাপ। সাহিত্য দীর্ঘজীবী হোক। বন্ধুদের সাথে স্বভূমি বেড়াতে গিয়ে ঝিনুকের সাথে পরিচয় হয় আবির বসুর, যার গাড়ি থেকে তক্ষুনি একটা গুরুত্বপূর্ণ ব্যাগ চুরি হয়ে গিয়েছে। ভদ্রলোকের কথা শুনে ঝিনুক বোঝে ব্যাংকের ভল্ট থেকে নিয়ে আসা ওই ব্যাগের মধ্যে ছিল বহুমূল্য কোনো জিনিস। ঝিনুকের থেকে খোঁজ পেয়ে আবির বসু দীপকাকুর কাছে সাহায্য চান এবং জানান ওই ব্যাগে ছিল একটা পেতলের বিষ্ণুমূর্তি। সেভাবে ওটার দাম কত আন্দাজ না পেলেও ওই মূর্তির সাথে আবির বসুর পরিবারের যে একটা পুরনো সম্পর্ক আছে সে ব্যাপারে আভাস পেয়ে দীপকাকু তদন্ত এগিয়ে নিয়ে যান। আবিরবাবুর বন্ধু ব্যাংক ম্যানেজার অমিতাভ জানান সম্প্রতি ব্যাংকে একটা উড়ো ফোন আসে ভল্ট থেকে জিনিস চুরির ব্যাপারে, তাই তিনি মূর্তিটা আবিরবাবুকে ফেরত নিয়ে যেতে বলেন। এদিকে আবিরবাবুর বাড়ির পাশের রামকৃষ্ণ লজে অনুসন্ধান করে জানা যায় গোপাল রায় নামে এক সন্দেহজনক ব্যক্তি কদিন আগে ওই লজে থাকত। দীপকাকুর অনুমান ওখান থেকে সে নজর রাখত আবির বসুর বাড়ির ওপর। তদন্ত যত এগোয় দীপকাকুর বদ্ধমূল ধারণা হয় যে রহস্যের চাবিকাঠি রয়েছে পুরুলিয়াতে। এদিকে কলকাতার একটা অ্যান্টিক জিনিসের দোকানে বিষ্ণুমূর্তি ও বুদ্ধমূর্তি নিয়ে কথা বলে বেরোনোর সময় দোকানের মালিক মিস্টার সাংভির ওদের দিকে তাকানোর ভঙ্গি দেখে তার উপর সন্দেহ হয় ঝিনুকের। তারপর পরপর কয়েকদিন ঝিনুক কলেজ আসছে না দেখে কাল রাতে ফোন করেছিল শ্রবণা। কি ব্যাপার রে, শরীর খারাপ নাকি? আর একটু হলে সত্যি কথাটা বলে ফেলেছিল ঝিনুক। আরে ওই গাড়ি থেকে ব্যাগ চুরির ঘটনাটায় জড়িয়ে পড়েছি। বলেনি, কেসটা আগে সলভ হোক তারপর বলা যাবে। অজুহাত হিসেবে ঝিনুক বলল, ওই বাড়ির একটা কাজে আটকে পড়েছি রে, 2-3 দিনের মধ্যেই যাব কলেজে। হ্যাঁ ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি পারিস কলেজে আয় তো, তুই না থাকলে জমে না। বন্ধুরা ঝিনুককে মিস করলেও তদন্তের কাজে লেগে থাকার সময় ঝিনুক বন্ধুদের অভাব খুব একটা বোধ করে না। ভীষণ একাগ্র থাকার চেষ্টা করে কেসের ব্যাপারে। যেমন কাল অ্যান্টিকের দোকান থেকে ঘুরে আসার পর থেকে এক টানা কেসটা নিয়ে ভেবে যাচ্ছে। কিছু পয়েন্টস লিখে নিচ্ছে নোটবুকে। ক্রমশ সে আবিষ্কার করছে দীপকাকুর আপাত এলোপ্যাথারি ইনভেস্টিগেশনের মধ্যেই একটা শৃঙ্খলা আছে। তদন্তের সমস্ত পর্যায়ে যে তার কাছে পরিষ্কার তা নয়, এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর জানা বাকি। ঝিনুকের অভিনিবেশ দেখে মা ইতিমধ্যে কটাক্ষ করেছেন। এই মনোযোগটা কলেজের পড়ায় দিলে তো আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হতো না।
এইসব করে তো দীপ কাকুরও যেমন কিচ্ছু হয়নি, তোরও কিছু হবে না। দীপ কাকুর কাজটাকে তেমন প্রশংসার চোখে না দেখলেও মানুষ হিসেবে দীপ কাকুকে খুব পছন্দ করেন মা। বিকেলে কাকু আসবেন শুনে মাঝ দুপুর থেকে লেগে পড়েছেন রান্নায়। আজ সন্ধ্যের মেনু ঝুরো চিংড়ির চপ আর আলাস্কা পুডিং। মায়ের রান্নার সবচেয়ে বড় ফ্যান দীপ কাকু। বিকেল কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ, এখনো কেন আসছেন না? নোটবুক খাতা গুছিয়ে স্টাডি টেবিল থেকে উঠে এলো ঝিনুক। চেহারাটা একবার আয়নায় দেখতে গিয়ে হোঁচট খেল। অনেকটা দীপ কাকুর মতোই লাগছে। এলোমেলো চুল, থমথমে মুখ, ভারী চশমাটাই নেই এই যা। ঝিনুকের আফসোস হলো, রহস্য অনুসন্ধান করতে গিয়ে কি চেহারাটা এরকমই হয়ে যাবে? পরক্ষণে ঝিনুকের মনে পড়ল আজ স্নানের পর চুলে ব্রাশ করতে ভুলে গেছে সে। আধ ঘন্টা পরে ঝিনুকদের ড্রয়িং রুমের ছবিটা এই রকম। গভীর মনোযোগের সঙ্গে দীপকাকু চপ খাচ্ছেন, বাবা দাবা খেলছেন একা একা। নোটবুক হাতে নিয়ে সিলিংয়ের দিকে চেয়ে আছে ঝিনুক। দীপকাকু ফ্রি হলে কেস সংক্রান্ত তার পর্যবেক্ষণ জানাবে। এই সময়টুকু দীপকাকুর থেকেই চেয়ে নিয়েছেন তিনি। তদন্তের আলোচনা করতে গিয়ে চিংড়ির চপের স্বাদ থেকে বঞ্চিত হতে চান না তিনি। বাবাকে ইতিমধ্যে কেসের অগ্রগতি সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। আদেও সেটা নিয়ে বাবা এখন ভাবছেন কিনা বোঝা যাচ্ছে না। চোখ হাত দুটোই ব্যস্ত দাবার বোর্ডের ওপর। দুর্দর্শ হয়েছে বৌদি বলে হঠাৎ চেঁচিয়ে উঠলেন দীপকাকু। ঝিনুক চমকে উঠল। মা কিচেন থেকে বললেন, আরো কটা দিচ্ছি, দাঁড়াও। নিয়ে আসুন তাড়াতাড়ি, একেবারে আনপ্যারালাল টেস্ট। এরপর দীপকাকু ঝিনুককে বললেন, নাও শুরু করো তোমার বক্তব্য। ঝিনুক ভাবল দেরি করা ঠিক হবে না, খাওয়া এখন চলতেই থাকবে। এই ফাঁকে তার সাজিয়ে রাখা ভাবনা গুলিয়ে যেতে পারে। বলতে শুরু করলো ঝিনুক। এখনো পর্যন্ত অনুসন্ধান করে যা বোঝা যাচ্ছে, গয়না নয়, মূর্তিটা চুরি করাই ছিল চোরের লক্ষ্য। কারণ হিসেবে বলা যায়, মূর্তিটা ভল্টে রাখার পরই ম্যানেজারের কাছে ফলস ইনফরমেশন দিয়ে ফোনটা করা হয়, যাতে মূর্তিটা ভল্ট থেকে বার করে নেন আবিরবাবু। আবার এমনও হতে পারে যে উড়ো ফোনের খবরটা ম্যানেজারের বানানো। মূর্তিটা দেখে উনি বুঝেছিলেন যে কতটা দুর্মূল্য। কালো বাইক আরোহীর সাহায্যে মূর্তিটা উনি হাতিয়ে নেন। সন্দেহের যে তালিকা আমরা তৈরি করেছিলাম, 3 জন আপাতত তার বাইরে চলে গেছে। কে কে? মা আরও 4টে চপ নিয়ে এসে দীপকাকুর প্লেটে দিলেন। ফের একবার প্রশংসা করলেন কাকু। ব্যাপক হয়েছে বৌদি, তবে আর দেবেন না, একটু অতৃপ্তি থাকা ভালো। মা ঘর ছেড়ে চলে যাওয়ার পর ঝিনুক বলল, প্রথম হচ্ছে সুরেশ থাপা। ও যদি চুরির চক্রান্তের সঙ্গে জড়িয়ে থাকতো, চোরের সর্দারকে জানিয়ে দিত আমরা তদন্তে নেমেছি। এতদিনে হুমকি দেবা ফোন বা চিঠি তো আমরা পেয়েই যেতাম। ভ্যালিড পয়েন্ট বললেন বাবা। দাবার বোর্ড থেকে এতক্ষণে মুখ ফিরিয়েছেন। দীপকাকুকে বললেন, তোমার সঙ্গে থেকে থেকে ঝিনুকের তো অনেক উন্নতি হয়েছে। ওর কথা থেকে স্পষ্ট যেটা বেরিয়ে এলো, তোমরা ইনভেস্টিগেশনে নেমেছ, অপরাধী এখনো তা জানে না। জানলে চিঠি ফোন এসব পেতেই। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, যেসব পাত্রপাত্রীরা জানে তুমি কেসটা হ্যান্ডেল করছো, তারা কেউই অপরাধী নয়, সবাই লিস্ট থেকে বাদ। এত সরলীকরণে আমি বিশ্বাসী নই। রহস্য অনুসন্ধানের ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে, কালপ্রিট নিজেই তদন্তের ভার দিচ্ছে গোয়েন্দার উপর। রহস্য সন্ধানীকে মিসগাইড করাই তার মূল লক্ষ্য। যদি ডিটেকটিভ ক্লায়েন্টের প্রভাব এড়িয়ে সঠিক পথে চলতে থাকে, তখনই আসে থ্রেটনিং লেটার আর ফোন। এই কেসটার ক্ষেত্রে অপরাধী যদি সন্দেহের তালিকার কেউ হয়, আমাদের ছাড় দিয়ে রেখেছে একটাই কারণে, আমরা এখনো সঠিক পথের দিশা পাইনি। দীপকাকুর কথার পর চুপ করে গেলেন বাবা। ফাঁকা প্লেট টেবিলে নামিয়ে রুমালে হাত ঝাড়তে ঝাড়তে দীপকাকু ঝিনুকের উদ্দেশ্যে বললেন, আর কাকে লিস্ট থেকে বাদ দিতে চাও তুমি? একটু দ্বিধা নিয়ে শুরু করলো ঝিনুক। কে জানে
কি যুক্তিতে কাকু আবার একে তালিকায় ঢুকিয়ে নেবেন? যুক্তিগুলো গুছিয়ে নিয়ে বলল, আমরা অনায়াসে সুমনা বসুকে সন্দেহের বাইরে রাখতে পারি। আমার ধারণা আপনি ওকে কিছুটা হলেও বাইরেই রেখেছেন। তা যদি না হতো তাহলে আবিরবাবুর পাড়ায় গিয়ে আপনি হোটেলের খোঁজ করতেন না। আবিরবাবু কবে ব্যাংকে যাচ্ছেন এটা ওর স্ত্রী ছাড়া আর যদি কেউ জেনে থাকে, তাকে সারাক্ষণ নজর রাখতে হবে আবিরবাবুর বাড়ির ওপর, যে কাজটা গোপাল রায় করত। নামটা অবশ্য মিথ্যে হতে পারে। এখানে সুমনা বসুর পক্ষে আমার একটাই যুক্তি, নাটকীয় ঘটনার মাধ্যমে জিনিসটা যদি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য থাকত ওর, যার সাহায্যে চুরিটা করবেন বাড়ির সামনের লজে তাকে রাখতেন না। আবিরবাবু যেদিন গয়না মূর্তি আনতে যাবেন ব্যাংক থেকে, লোকটাকে একটা ফোন করে দিলেই তো চলতো। লোকটা কলকাতার যেখানে খুশি থাকতে পারে। এছাড়াও গোপাল রায় নামের লোকটা লজের জানালায় দাঁড়িয়ে সর্বক্ষণ নজর রাখত আবিরবাবুর ফ্ল্যাটে। আবিরবাবু কোথাও বেরোলেই লোকটা পিছু নিত, দেখত ব্যাংকে যাচ্ছে কিনা। এই একই যুক্তিতে আমরা লিস্ট থেকে বাদ দিতে পারি আবিরবাবুকে। উনিও গোপাল রায়ের সাহায্য নিলে তাকে বাড়ির উল্টো দিকে লজে তুলতেন না। আমার মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি গোপাল রায়কে এই কাজে নিয়োগ করেছে। সেই লোকটি ম্যানেজার বাবুও হতে পারেন, অথবা অন্য কেউ। আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আমাদের, যে আবিরবাবু বলেছিলেন আপনার ফিস যদি ওর সাধ্যের বাইরে হয় তদন্তটা করাবেন না। যার একটাই মানে হয় মূর্তিটা কত দামি সে বিষয় ওর কোনো ধারণাই নেই। সেটা বোঝার জন্যই আপনি আপনার ফিজের ব্যাপারটা প্রথমেই উত্থাপন করেছিলেন। পরীক্ষা করে দেখছিলেন নিয়োগকর্তাই আসলে কালপ্রিট কিনা। একটানা কথা বলে থামল ঝিনুক। দীপকাকু বললেন, হ্যাঁ, এবার তোমাকে 40 দেওয়া যায়। হ্যাঁ, এত কিছুর পরেও মাত্র 40? আচ্ছা, বাকি 60 আর কি কি আছে? মা ট্রেতে 2 কাপ চা নিয়ে ঢুকলেন। টেবিলে ট্রে নামিয়ে বললেন, এখন চাটা খেয়ে নাও, পুডিং করেছি, বাড়ি যাওয়ার আগে দেব। আবার পুডিং? ওরে বাবা, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। দীপকাকুর মুখে শিশুর মতো খুশি ছড়িয়ে পড়ল। দেখে কে বলবে এই মানুষটিই কত সব জটিল গম্ভীর ব্যাপার স্যাপারের সঙ্গে ওঠা বসা করেন। ঝিনুক যোগ করল, পুডিংটা আবার যেমন তেমন নয় কিন্তু, স্পেশাল আইটেম, অ্যালাস্কা পুডিং। তাই নাকি? হ্যাঁ, উৎসাহ দেখে ঝিনুকের আশঙ্কা হলো কেসটা না গুলিয়ে ফেলেন। মা চলে যেতেই সিরিয়াস হয়ে গেলেন কাকু। চায়ে চুমুক দিয়ে বললেন, আবিরবাবুকে না হয় তালিকার বাইরে রাখা গেল। সুমনা বসুর সংগ্রহে থাকা ইন্টেরিয়ার ডেকোরেশনের ম্যাগাজিন, অ্যানথ্রোপোলজির বইগুলো, এইগুলো আমাকে ধন্দে ফেলেছে। ওই বইগুলোই বলে দিচ্ছে মূর্তিটা কত প্রাচীন সুমনা বসুর পক্ষে আন্দাজ করা কঠিন নয়। আপনি তো বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হলে স্ত্রী ওই মূর্তিটা হাতানোর চেষ্টা করতে পারেন। আমরা তো দেখলাম রিলেশন বেশ ভালোই। আধ ঘন্টায় এত কিছু বোঝা সম্ভব নয়। ওইটুকু সময় অভিনয় দিয়ে ভরাট করা যায়। ওরা কেন চাইবেন ওদের ব্যক্তিগত ব্যাপার বাইরের লোক জানুক? তবে তোমার একটা পয়েন্ট মানতে হবে, গোপাল রায়কে সুমনা বসু নিয়োগ করেননি। যাক, অন্তত একটা পয়েন্ট গৃহীত হলো। হাঁপ ছেড়ে বাঁচল ঝিনুক। পরবর্তী পয়েন্টে গেল। আমি না একজনকে সন্দেহের তালিকায় রাখতে চাই। কে সে? অ্যান্টিক ওয়ার্ল্ডের মালিক মিস্টার সাংভি। আমরা যখন দোকান থেকে বেরিয়ে এলাম না, উনি না সন্দেহজনক দৃষ্টিতে আমাদের দেখছিলেন। আরে, শুধুমাত্র ভঙ্গি দেখে সন্দেহ সিনেমা টিনেমায় হয়। বাস্তবের অপরাধীরা অনেক চতুর। সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশে থাকবে ধরতেই পারা যাবে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, বিষ্ণুমূর্তি খুঁজতে গিয়ে হঠাৎ আপনি বুদ্ধমূর্তি নিয়ে পড়লেন কেন? এইটাই এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, 4 হাতওয়ালা বিষ্ণুমূর্তির বর্ণনা আমরা পেয়েছি। সাংভির কথা অনুযায়ী সেটা তেমন দুষ্প্রাপ্য কিছু নয়। এটা অবশ্য আমারও মনে হয়েছিল। সাংভি যেহেতু অ্যান্টিক জিনিসের ব্যবসা করে, ওর কাছে কনফার্ম হয়ে নিলাম।
তখনই আমার মাথায় এলো বুদ্ধ মূর্তির কথা। আমরা সাধারণত অমিতাভ বুদ্ধ অর্থাৎ ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তির সঙ্গে পরিচিত। এছাড়াও বুদ্ধদেবের অনেক ধরনের মূর্তি নানান জায়গায় পাওয়া যায়। যেমন তিব্বতে পাওয়া যায় রাজমুকুট পরা বুদ্ধ মূর্তি, স্থানীয় নাম সঙ্গে ওপামে। লাসায় পাওয়া যায় কাঠের মূর্তি, ওরা বলে জোবো। আমরা যে মূর্তির খোঁজ করছি সেটা মেটালের এবং মুকুট পরিহিত। হতে পারে তিব্বত থেকেই সেটা এসেছিল, কারণ আবিরবাবুর বাবা অসমে থাকাকালীন মূর্তিটা সংগ্রহ করেন। তিব্বত ভুটান হয়ে মূর্তিটা এসেছিল অসমে। অপরিচিত মূর্তি এবং 4 হাত দেখে আবিরবাবুর পরিবার ওটাকে বিষ্ণু মূর্তি হিসেবে ধরে নেন। পূজিত হতে থাকে সংসারে। থামলেন দীপ কাকু, দম ছাড়ল ঝিনুক। বাবা, এর মধ্যে এত কিছু ব্যাপার আছে! কি বিশাল পরিধি জুড়ে ভাবনা চিন্তা করছেন দীপ কাকু। ঝিনুকের নাগাল পাবে কি করে? বাবাও খানিকটা স্তম্ভিত হয়ে বসে রয়েছেন। একটু পরে বললেন, সব শুনে যা মনে হচ্ছে, মূর্তিটা যখন পুরুলিয়ায় ছিল চোরেরা টের পায়নি তার অস্তিত্ব। কেননা খোলা জায়গায় পুজো হতো বিষ্ণুর। কলকাতায় আসার পরই মূর্তির মূল্য কেউ একজন টের পায়। কিন্তু কে সে? এটা যেমন একটা পয়েন্ট, এটার বিরুদ্ধে যাচ্ছে আরেকটা বিষয়। রামকৃষ্ণ লজে যে লোকটা উঠেছিল, বাংলা উচ্চারণে অন্য জেলার টান ছিল তার। কলকাতার অপরাধী বাইরে থেকে লোক এনে কেন কাজে লাগাবে? তাহলে কি লোকটা প্রবাসী বাঙালি, অসমে থাকে? মূল অপরাধী কি অসম থেকে অপারেট করছে এই গোটা চক্রান্তটা? অসমের লোকের পক্ষে হয়তো জানা সম্ভব মূর্তিটার দাম। এমন হতেই পারে আবিরবাবুর বাবা মূর্তিটা চুরি করে আনছিলেন। ডাকাতরা ওই মূর্তিটা পেতে চড়াও হয়েছিল আবিরবাবুর বাবার কম্পার্টমেন্টে। ততক্ষণে উনি মূর্তিটা চালান করে দিয়েছেন বিশ্বস্ত কাজের লোক জেঠুমনির হাতে। এতদিন মূর্তির অস্তিত্ব নিয়ে অন্ধকারে ছিল অপরাধীরা। মূর্তিটা কলকাতায় আসার পর কোনোভাবে ওরা জানতে পারে ওটা আছে। তারপর থেকে শুরু হয় ষড়যন্ত্র। তাহলে ওই মিথটা বিষ্ণু মূর্তি বহন করছে আবিরবাবুদের সৌভাগ্য, ওটা কি বানানো? মিথ মানেই কল্পনার মিশেল থাকবে, ওটা ব্যাপার না। প্রশ্নটা হচ্ছে মিথটা কে বানালো? আবিরবাবুর বাবা কি? মূর্তির সুরক্ষার জন্য গল্পটা বোধহয় বানিয়েছিলেন। আবার জেঠুমনিও বানাতে পারেন। পুরুলিয়া না গেলে সেটা বোঝা যাবে না। জেঠুমনি আমাদের বলতে পারবেন মূর্তিটার ইতিহাস, যার সূত্র ধরে আমরা পৌঁছতে পারব রহস্য সমাধানে। পুরুলিয়া যাওয়াটা তাহলে আবিরবাবুকে কনফার্ম করে দিই। কবে যাচ্ছি আমরা, কি বলবো? আমিও যাব তোমাদের সঙ্গে। কেসটা সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে। না 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 না, আপনার গিয়ে কাজ নেই রজতদা। আমরা তো আবিরবাবুর পারিবারিক ইতিহাস শুনতে যাচ্ছি। বসে বসে গল্প শুনে কি করবেন? বরং আমরা যদি সত্যিই অপরাধীর কাছে পৌঁছানোর সুযোগ পাই, আপনাকে সঙ্গে নেব আমি। তবে সেই ভালো, তোমরা শুনে এসে গল্পটা আমায় বলো। এক কথায় রাজি হয়ে গেলেন বাবা। এক্স মিলিটারি ম্যান তো গল্প গাছার থেকে অ্যাকশন বেশি পছন্দ করেন। দীপ কাকু নিজের সেলফোনটা এগিয়ে দিলেন ঝিনুকের দিকে। বললেন, নাও, এখনই ফোন করে দাও আবিরবাবুকে। বলো কাল সকাল 6টায় হাওড়া থেকে রূপসী বাংলার ট্রেনটা ধরবো। আর ওই কথাটা আরেকবার মনে করিয়ে দিও, আমার আসল পরিচয়টা পুরুলিয়ার বাড়িতে যেন না জানান, ঠিক আছে? ফোন সেটটা নিয়ে আবিরবাবুর নম্বর সার্চ করতে থাকলো ঝিনুক। পরের দিন ভোর 5:30টায় দীপকাকু ঝিনুক পৌঁছে গেল হাওড়া স্টেশনে। দীপকাকুর কাঁধে কিট ব্যাগ, ঝিনুকের হ্যাভারশ্যাক। 4 দিন বাইরে থাকার মতো জিনিসপত্র আছে তার ব্যাগে। রূপসী বাংলা ছাড়ে হাওড়ার নতুন প্ল্যাটফর্ম শেড থেকে। ট্যাক্সি থেকে নেমে অনেকটা হেঁটে ঝিনুকরা গেটে পৌঁছে দেখে আবিরবাবু নেই। ঝিনুক বলল, কি হলো? উনি তো বলেছিলেন যে ঠিক 5:30টায় 3 জনের টিকিট কেটে এখানেই উনি দাঁড়িয়ে থাকবেন। চিন্তা করো না, এখনো ট্রেন ছাড়তে দেরি আছে, এসে যাবেন।
ঝিনুক কিন্তু নিশ্চিন্ত হতে পারল না। দীপকাকুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সে দেখেছে রহস্য অভিযানে পরিস্থিতি ঘন ঘন বদলে যায়। আবিরবাবু যদি না আসেন, পুরুলিয়া যাওয়াটা বাতিল হয়ে যাবে। কত যাত্রী গেট পেরিয়ে চলে যাচ্ছে ভেতরে। ঝিনুকের ভীষণ আফসোস হবে যদি এই ট্যুরটা ক্যান্সেল হয়। তদন্তের প্রয়োজনে আগে মাত্র 2 বার মেল ট্রেন চড়তে হয়েছিল। প্রথমবার অপরাজিতা দেবীকে পাহারা দিয়ে নিয়ে যেতে হয় জলপাইগুড়ি। ট্রেনেই ঘটেছিল রোমহর্ষক ঘটনা। আর দ্বিতীয়বার ডক্টর বিপুল নন্দীকে উদ্ধার করতে চাঁদিপুরে। ট্রেনে কোনো ঘটনা ঘটেনি, তবে জার্নিটাও এনজয় করা যায়নি। ডক্টর নন্দীর কাছে পৌঁছানোর তাড়া ছিল। তুলনায় এবারের ট্যুরটা অনেক ঝামেলাহীন। কিছু তথ্য সংগ্রহ করতে যাওয়া হচ্ছে পুরুলিয়ায়। এটাকে তাই অনায়াসে ছোটখাটো বেড়াতে যাওয়া বলা যেতে পারে। অবশেষে সামনে এসে উদয় হলেন আবিরবাবু। সে কি মশাই, আপনার এখানে দাঁড়িয়ে? আমি তখন থেকে খুঁজে যাচ্ছি। কেন, এখানেই তো দাঁড়ানোর কথা ছিল, বলল ঝিনুক। কেননা আজকে শিডিউলের যা কিছু কথা ফোনে ঝিনুকের সঙ্গেই হয়েছিল আবিরবাবুর। আমি কিন্তু এখান দিয়ে বার কয়েক ঘুরে গেছি। তোমাদের তাহলে দেরি হয়েছে আসতে? মোটেই না, আমরা তো ঠিক 5:30টায় চলে এসেছি এখানে। কোনো উত্তর না দিয়ে আবিরবাবু হঠাৎ দীপকাকুকে আপাদমস্তক জরিপ করতে থাকলেন। বললেন, ওহো, এবার বুঝেছি, আপনার ড্রেসের জন্যই ভুলটা হয়েছে আমার। দীপকাকু হাসলেন। ওর পরনে আজ পাজামা পাঞ্জাবি। সকালে দরজা খুলে ঝিনুকও খানিক থতমত খেয়ে গিয়েছিল। নিপাট সাদা পাজামা পাঞ্জাবিতে দীপকাকুকে আগে কখনো দেখেনি সে। চোখে মোটা কাঁচের চশমা এতদিনে মানিয়েছে। অবিকল ভূগোলের স্যার। এরকম ড্রেসের কারণটা এখন বললেন। আমি যে গোয়েন্দা এই ব্যাপারটা বুঝতে না দেওয়ার জন্য এই ক্যামোফ্লেজ। আপনার আত্মীয়দের কিছু জানাননি তো? বন্ধুকে নিয়ে আসছি এমনটাই জেঠুমণিকে জানিয়েছি, আসল পরিচয়টা বলিনি। ভালো করেছেন। চলুন এবার, ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই। বলে কিডব্যাগটা কাঁধ পাল্টে গেটের দিকে এগোলেন দীপকাকু। রাইট টাইমের 5 মিনিট দেরিতে ছেড়েছে ট্রেন। এই ট্রেনে কোনো বার্থ নেই, গোটাটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট। 3 সিটের এক সারিতে বসেছে ঝিনুকরা। বয়স কমের অ্যাডভান্টেজ হিসেবে ঝিনুক পেয়েছে জানলার পাশের সিট। একটার পর একটা স্টেশন ছুটে বেরিয়ে যাচ্ছে। গ্রাম শহরতলি এখনও সেভাবে জেগে ওঠেনি। ভোরের মিষ্টি হাওয়া উথাল পাথাল হয়ে ঝাঁপিয়ে পড়ছে ঝিনুকের মুখে। এলোমেলো হয়ে যাচ্ছে চুল। জানলার পাশে কলা গাছের ঝোপ। কোথাও বেড়াতে গেলে কতদিন আগে থেকে ওদের প্ল্যান করতে হয়। ঝিনুকের কাজটা এমনই, একদিনের নোটিসে উঠে পড়তে হয় যে কোনো রুটের ট্রেনে। দীপকাকু অবশ্য জার্নিটাকে বেড়াতে যাওয়া হিসেবে ধরেন না। এখন যেমন হোমওয়ার্ক করে যাচ্ছেন, পড়ছেন বুদ্ধদেবের ছবি দেওয়া ইংরেজি বই। এত চুপচাপ বসে থাকা বোধহয় আবিরবাবুর ধাতে নেই। সকাল থেকে 2টো ইংরেজি পেপার পড়া হয়ে গিয়েছে। চাওয়ালাকে ডেকে চা দিতে বললেন 3 জনকে। ঝিনুক বলল, আমি না। তাহলে কফি খাও, ফ্রেশ লাগবে। সেই কোন ভোরে উঠেছ? বলে আবিরবাবু শুরু করলেন গল্প। এই রুটটা তার ভীষণ চেনা। কলকাতার কলেজে পড়তেন, সপ্তাহান্তে আসতেন পুরুলিয়ার বাড়িতে। এই লাইনের প্রতিটি হকার তার চেনা। এশিয়া বিখ্যাত ছোলা মাখা পাওয়া যায় এই রুটে। যদি ওঠে বললেন ঝিনুককে খাওয়াবেন। কথার মাঝে হকারের দিয়ে যাওয়া চা কফি শেষ হলো। মূর্তি হারানো নিয়ে আবিরবাবুকে এখন আর তেমন ভাবিত মনে হচ্ছে না। ওর চিন্তা সম্ভবত একটাই, জেঠুমণি যেন জানতে না পারেন বিষ্ণুমূর্তি চুরি হয়েছে। দীপকাকুকে সে কথা আরও একবার খেয়াল করিয়ে দিয়েছেন। এর থেকে আন্দাজ করাই যায় মূর্তির প্রকৃত মূল্য সম্বন্ধে আবিরবাবু একেবারেই অবহিত নন। চুরির নাটক সাজিয়ে জিনিসটা লোপাট করার মতো ধূর্ত মানুষ বলে মনে হচ্ছে না আবিরবাবুকে। দেশের বাড়ি যাওয়ার আনন্দ ফুটে উঠছে চোখে মুখে। যদিও বলছেন বাড়ির প্রতি টান ওর অনেক কমে গেছে। আসলে ওটা দাদাদের প্রতি অভিমান। যেখানে ছেলেবেলা কাটে মানুষের, জায়গাটাকে সে কোনোদিনই ভুলতে পারে না। মা বাবার কাছেও তাদের ছোটবেলার পাড়া, তাদের বাড়ির কত গল্প শুনেছে ঝিনুক। সিট ছেড়ে উঠে দাঁড়ালেন আবিরবাবু। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কাকে যেন খুঁজছেন, বোধহয় ছোলাওয়ালা। না পেয়ে বসে পড়লেন সিটে।
দীপকাকুকে জিজ্ঞেস করলেন, আপনি অ্যানথ্রোপোলজির বই পড়ছেন তাই না? হ্যাঁ। আমার স্ত্রী অ্যানথ্রোপোলজি নিয়ে এমএ করেছে। আলাপের সময় বলেছে আপনাদের? না, বলেননি। তবে আপনাদের বইয়ের র্যাকে এই বিষয়ের কয়েকটা বই দেখেছি আমি। ইন্টেরিয়র ডেকোরেশনের বইও দেখলাম। আপনার স্ত্রী কি এখন ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন? না না, ওটা ওর হবি। তবে ইচ্ছে থাকলেও কাজ তেমন কিছু করে উঠতে পারে না। মেয়ের পিছনেই সময় চলে যায়। আবিরবাবুর কথা শেষ হতে না হতেই দীপকাকু আঙুলে পেজ মার্ক রেখে বইটা বন্ধ করলেন। আবিরবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার স্ত্রী বিষ্ণুমূর্তিটা দেখার পর কোনো কমেন্ট করেছিলেন কি? মানে আমি বলতে চাইছি, বিষ্ণুমূর্তিটা কোন শতকের হতে পারে এ বিষয়ে ওর কোনো ধারণা আছে? আবিরবাবু ভাবতে একটু সময় নিলেন। বললেন, সেরকম কোনো কমেন্ট করেছে বলে মনে পড়ছে না। তবে আপনি যদি ওর সঙ্গে কথা বলতে চান, এখনই মোবাইলে ফোন করে কথা বলে নিন। না না না, থাক, দরকার নেই। বলে দীপকাকু বই খুলে পড়তে শুরু করলেন। আরও বেশ কিছু সময় ট্রেন চলার পর আবিরবাবু ঝিনুককে বললেন, তোমার খিদে পাচ্ছে না? না। আমার তো পাচ্ছে। ভোরে ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি খিদে পায়। আমরা খড়গপুরে ব্রেকফাস্টটা করে নেব, আপত্তি নেই তো? ঝিনুক এমনভাবে ঘাড় নাড়ল যার উত্তর আছে বা নেই দুটোই হয়। আবিরবাবু সেটা খেয়াল না করে বলতে লাগলেন, ডিম টোস্ট খাবো না। ঠেলাগাড়িতে লুচি তরকারি বিক্রি হয়, দারুণ টেস্ট। লুচির কথা শুনেই কিনা কে জানে, ঝিনুকের কিন্তু এবার সত্যিই খিদে পাচ্ছে। মিনিট 20 মধ্যেই ট্রেনের স্পিড কমে এলো। লাইনের দুপাশে এখন মফস্বল শহর। আবিরবাবু বললেন, ঢুকছে খড়গপুর, যাই জলখাবারটা কিনে আনি। ঝিনুক বলল, চলুন আমিও যাই। প্ল্যাটফর্মে ট্রেন থামতেই আবিরবাবু নেমে পড়লেন। ঝিনুকও নেমে এলো। ঘাড় ঘুরিয়ে আবিরবাবু সম্ভবত চেনা হকারকে খুঁজছেন। পেলেন না। সামনে যে ঠেলাগাড়িতে লুচি ভাজা হচ্ছে সেখানেই এগিয়ে গেলেন। ঝিনুকও পাশে গিয়ে দাঁড়ালো। মা থাকলে ঠেলাগাড়ির লুচি কিছুতেই খেতে দিতেন না। না খাওয়ার কিন্তু কিছু নেই, গরম গরম ভেজে দিচ্ছে লুচিওয়ালা। আবিরবাবু বললেন, 10টা করে দাও। অসম্ভব, 4টের বেশি আমি একদম খেতে পারবো না। দীপকাকু অত খাবেন না। 6টা করে দিই, ভালো লাগলে আরও খাবেন। ট্রেন মিনিট 20 দাঁড়াবে, অন্য ইঞ্জিন আসবে নিতে। শালপাতার ঠোঙায় লুচি তরকারি দিল হকার। আবিরবাবু 2 হাতে 2টো ঠোঙা নিলেন। ঝিনুক একটা নিতে যাবে, চোখে পড়ল ঝাঁকড়া চুলের নোংরা পোশাক পরা একটা লোক তীর বেগে ছুটে আসছে আবিরবাবুকে লক্ষ্য করে। সেকেন্ডের মধ্যেই আবিরবাবুর কনুই ধরে টেনে নিল ঝিনুক। স্পিড সামলাতে না পেরে ঝাঁকড়া চুলের লোকটা ধাক্কা খেল ট্রেনের কামরায়। ফের ঘুরে দাঁড়িয়ে দৌড়ে এলো। পাগল নাকি? ভাবার সময় নেই ঝিনুকের। জাম্প দিয়ে বাঁ পাটা চালিয়ে দিল লোকটার মুখে। 4 হাত ছিটকে পড়ল লোকটা। উঠেই পালাতেই ঝিনুক এবার আবিরবাবুকে খুঁজল। একটু দূরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। শার্টে লেগেছে তরকারির দাগ। লুচি গড়াচ্ছে প্ল্যাটফর্মে। ঝিনুক এগিয়ে গেল আবিরবাবুর কাছে। হতভম্ব অবস্থা কেটে গিয়ে আবিরবাবুর চোখে এখন বিস্ময়। বললেন, তুমি এত ভালো ক্যারেটে জানো? ওই আর কি, মাঝখান থেকে আপনার জামাটা। জামা তুমি না সরিয়ে নিলে আমি নিজেই নষ্ট, মানে আহত হতাম। আচ্ছা, লোকটা কে বলো তো? দেখে মনে হলো পাগল, হয়তো খিদে পেয়েছিল। পাগল নয়, আমরা যাতে পুরুলিয়ায় যেতে না পারি তার ব্যবস্থা করতে চেয়েছিল লোকটা, বললেন দীপকাকু। কখন ট্রেন থেকে নেমে এসেছেন খেয়াল করেনি ঝিনুক। কি করে বুঝছেন পাগল নয়? উত্তর দিতে গিয়েও চুপ করে গেলেন দীপকাকু। একটা ছোটখাটো কৌতূহলী ভিড় ঝিনুকদের ঘিরে ধরেছে। এদের মধ্যে অনেকেই ঝিনুকের মাস্টার স্ট্রোকের সাক্ষী। দীপকাকু বললেন, চলুন ট্রেনে গিয়ে বসা যাক। লুচি তরকারিতে যখন বাধা পড়ে গেল, অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট সারা যাবে। বিষণ্ণ চিন্তিত মুখ নিয়ে আবিরবাবু ঝিনুকদের সঙ্গে কম্পার্টমেন্টে উঠে এলেন। সিটে বসে বোতলের জল নিয়ে দীপকাকু পরিষ্কার করে দিলেন আবিরবাবুর শার্ট। ঠেলাওয়ালা ঝিনুকদের জানলার সামনে এসে দাঁড়ালো। 3টে লুচি তরকারির ঠোঙা এগিয়ে দিয়ে বলল, কে নিন বাবু, কে নিন। কি বিচ্ছিরি ব্যাপার হলো বলুন তো। ঝিনুক ঠোঙা 3টে ধরল।
আবিরবাবু টাকা বার করে হকারকে দিলেন। হকার খুচরো পয়সা ফেরত দিল। আবিরবাবু বললেন, এ কি, তুমি 3টের দাম নিচ্ছ কেন? 5টার নাও, দুটো তো আমার হাত থেকে পড়ে গিয়েছে। ঠিক আছে বাবু, আমার হাত থেকেও পড়তে পারত। বলে চলে যাচ্ছিল হকার। দীপকাকু ডাকলেন, শোনো, এই পাগলাটা কি এই স্টেশনেই থাকে? না বাবু, আজই প্রথম দেখছি। দীপকাকু আবিরবাবুর দিকে তাকালেন, মিটিমিটি হাসছেন। ঝিনুক দুজনের হাতে তুলে দিল ঠোঙা। আবিরবাবু এখনো বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। অভিভূত হয়ে পড়া গলায় বললেন, আপনারা দুজনেই তো জিনিয়াস মশাই। আমি তো ভাবতেই পারিনি ঝিনুক এত ভালো ক্যারাটে জানে। এই একটা নিখুঁত স্ট্রোকের জন্য দিনের পর দিন প্র্যাকটিস করে যায় ঝিনুক। রবিবার ছাড়া কামাই দেয় না ক্লাসে। আর আপনার ধারণাও মোরারলেস সঠিক। এইটুকু সময়ের মধ্যে কি করে জাজ করলেন? ঝিনুকের স্ট্রোক নেওয়াটা আমি দেখেছি, তখনই নেমে গেলাম প্ল্যাটফর্মে। লোকটার ফুটমার্ক অবজার্ভ করলাম। নতুন স্পোর্টস শু পরেছিল। রাবার সোলের ডটগুলো প্ল্যাটফর্মের ধুলে দেখা যাচ্ছিল স্পষ্ট। লোকটার জুতোর মাপ আমার চেয়ে 1 বেশি। 9 নম্বর জুতো পরে লোকটা। মাথার চুলটা সম্ভবত নকল, পরচুলা। ব্রিলিয়ান্ট। লুচিটা খান, ঠান্ডা হয়ে যাবে। তিনজনেই খাওয়া শুরু করল। খেতে খেতে দীপকাকু বলতে থাকলেন, খড়গপুরে যা ঘটল এটা নমুনা মাত্র। পুরুলিয়ায় নামার পর আমাদের আটকানোর জন্য আরো অনেক ব্যবস্থা নেওয়া থাকবে। তাই আমরা করব কি, পুরুলিয়ার আগের স্টেশন আদ্রায় নেমে যাব। বাকি পথটুকু যাব ট্যাক্সি অথবা বাসে, যেটা সুবিধে মতো পাওয়া যায়। আর একটা কথা মনে রাখুন, আদ্রা আসার সঙ্গে সঙ্গে আমরা উঠে দাঁড়াবো না। ট্রেন থেমে আবার যখন গড়াতে থাকবে, সাডেনলি সিট ছেড়ে প্ল্যাটফর্মের উল্টো দিকের গেট দিয়ে নেমে যাব রেল লাইনে। মনে থাকবে? দীপকাকুর দিকে অবুঝ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন আবিরবাবু। দীপকাকু বললেন, কি হলো, চলন্ত ট্রেন থেকে রং সাইডে নামতে পারবেন তো? হ্যাঁ, তা পারবো, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আমাদের পুরুলিয়া যাওয়াটা কেন অপছন্দ করছে দুষ্কৃতীরা? ইটস ভেরি সিম্পল। ওখানে গেলে রহস্য উদ্ঘাটনের অনেক কাছে চলে যাব আমরা, সেই জন্যে। অপরাধীরা তার মানে এতদিনে টের পেল পেছনে গোয়েন্দা লেগেছে। আমাদের আসল পরিচয় সম্ভবত ওরা জানে না, জানার সময় সুযোগ পায়নি। আমরা তদন্তে নেমেছি টের পেলে কলকাতাতেই আমাদের কাজে বাধা দিত। ওরা চাইছে না এই সময় আবিরবাবু এবং বাইরের লোক পুরুলিয়ার বাড়িতে আসুক। আবিরবাবু আমাদের যাওয়ার খবর জেঠুমনিকে জানানোর পরে অপরাধীরা তৈরি হয় আটকানোর জন্য। আমাদের আসার খবরটা ও বাড়ি থেকে পাচার হয়েছে অপরাধীদের কানে। জেঠুমনি যেহেতু জানেন না আমাদের আসল পরিচয়, ধরে নেওয়া যায় অপরাধীরাও জানে না। একটু থামলেন দীপকাকু। ট্রেন ছেড়ে দিল। দীপকাকু ফের বললেন, যাক, একদিক থেকে ভালোই হয়েছে। যতটা খোলা মন নিয়ে পুরুলিয়ায় যাচ্ছিলাম আমরা, তা বোধহয় ঠিক হচ্ছিল না। এই ঘটনাটা আমাদের সতর্ক করে দিল। প্রায় 2.5 ঘন্টায় পথ পার হয়ে এলো ঝিনুকরা। তিনজনের মধ্যে বিশেষ কোনো কথা হয়নি। দীপকাকু একবার উঠে ভেস্টিবিউল পেরিয়ে বেশ কটা কামরা ঘুরে এসেছেন। ঝিনুক জিজ্ঞেস করেছিল, পেলেন দেখতে? না, তবে আছে, এই ট্রেনেই আছে, বললেন দীপকাকু। ফের ডুবে গেলেন বইয়ের পাতায়। প্ল্যাটফর্মের ঘটনাটার পর আবিরবাবু অনেকটাই দমে গিয়েছেন। বসে আছেন মনমরা হয়ে। ঝিনুকের দৃষ্টি জানলার বাইরে। ট্রেনের দুপাশে প্রকৃতি এখন অনেকটাই বদলে গিয়েছে। লাল মাটির রুক্ষ প্রান্তর। গরম হাওয়ার ঝাপটা এসে লাগছে ঝিনুকের গায়ে। খুব একটা যে কষ্ট হচ্ছে তা নয়। হাওয়ার মধ্যে লুকিয়ে আছে দূরে থাকা পাহাড় জঙ্গলের গন্ধ। বাঁকুড়ায় থেমেছিল ট্রেন। 1 ঘন্টা হতে চলল। পরের স্টেশনে নামবে ঝিনুকরা। ট্রেনের গতি কমছে। জানলার পাশে দেখা দিচ্ছে শহরতলি। আবিরবাবু কাঁধে ব্যাগ তুলে নিয়ে বললেন, আদ্রা ঢুকছে গাড়ি। ঢুকুক, কাঁধ থেকে ট্র্যাপটা নামান। যেভাবে নামবো বলেছে তার জন্য অন্যথা না হয়। মনে রাখবেন, খড়গপুরের পাগল এখন ছদ্মবেশ ছেড়ে আমাদের উপর নজর রাখছে। কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। বলে কাঁধ থেকে স্ট্র্যাপ নামালেন আবিরবাবু। ট্রেন পুরোপুরি থেমে গিয়েছে। নিজের ব্যাগ খামচে ধরে আছে ঝিনুক।
ইদানিং মেল এক্সপ্রেসগুলোর নতুন স্টাইল হয়েছে, হুইসেল না দিয়েই ছেড়ে দেয়। মিলে গেল আবিরবাবুর কথা। গড়াতে শুরু করলো ট্রেন। আবিরবাবু ছুটলেন প্রথমে, পেছনে ঝিনুক, তারপর দীপ কাকু। প্ল্যাটফর্মের বিপরীত গেট দিয়ে নেমে এলেন তিনজনে। প্রথমে নেমেও বডি ব্যালেন্স রাখতে পারেননি আবিরবাবু, পপাত ধরণীতল হয়েছেন। ঝিনুক হাত ধরে তুলেছে আবিরবাবুকে। দীপ কাকুর নজর এগিয়ে যেতে থাকা ট্রেনের দিকে। কেউ কি নামলো ঝিনুকদের দেখা দেখি? না, নামেনি। স্টেশন চত্বর থেকে বেরিয়ে গেল ট্রেন। দীপ কাকু এবার আবিরবাবুর দিকে তাকালেন, ঠাট্টার সুরে বললেন, ছোটবেলায় মনে হচ্ছে একেবারে খেলাধুলো করেননি, শুধু পড়ালেখা। বিব্রত বোধ করলেন আবিরবাবু। জামা প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, আসলে অভ্যেস নেই তো। তার মানে আপনার কি ধারণা আমি ঝিনুক রোজ ট্রেনের রং সাইড দিয়ে ওঠানামায় প্র্যাকটিস করি? দীপ কাকুর মজা শুনে হেসে ফেলেছিল ঝিনুক। তাড়াতাড়ি সামলে নিল। যতই হোক আবিরবাবু বয়োজ্যেষ্ঠ মানুষ। কিছুক্ষণ রেল লাইন ধরে হাঁটার পর দীপ কাকু বললেন, চলুন এবার প্ল্যাটফর্মে ওঠা যাক। আর কোনো অসুবিধে নেই বলেই মনে হচ্ছে। সত্যিই রাস্তায় আর কোনো গোলমাল হয়নি। একটা অ্যাম্বাসেডর ভাড়া করে ঝিনুকরা পুরুলিয়ার কাছাকাছি চলে এলো। গোটা রাস্তার সিনিক বিউটি ছিল অপূর্ব। ধু প্রান্তর আদিবাসী গ্রাম পেরিয়ে এলো ঝিনুকরা। ছোট ছোট টিলা, তীর তীরে জল বয়ে যাওয়া নদী। ঝিনুক প্রায় ভুলতেই বসেছিল ওরা কি কাজে এসেছে। এখন ইতস্তত পাকা বাড়ি দেখে সম্বিত ফিরল। বেশিরভাগ বাড়ি পুরনো ডিজাইনের। রাস্তায় ঢিমে তালে চলা আদিবাসী মানুষ যেমন দেখা যাচ্ছে, পাশ দিয়ে হু হু গতিতে বেরিয়ে যাচ্ছে লেটেস্ট ডিজাইনের বাইক, 4 হুইলার। এখনও ঠিক শহরে ঢোকেনি ঝিনুকরা। জমিদার বাড়ির মতো একটা বাড়ির সামনে গাড়ি থামাতে বললেন আবিরবাবু। বললেন, এসে গেলাম। ঝিনুক তো এত বড় বাড়ির কথা সে কল্পনা করেনি। বিশাল গ্রিলের গেট, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। পাঁচিলের ওপর দিয়ে উঁকি মারছে গাছপালা। বাগানের জন্য অনেকটাই জায়গা ছাড়া আছে বলে মনে হচ্ছে। এ বাড়ির ছেলে হয়ে আবিরবাবু কিনা থাকেন 1000 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাটে। দলিল অনুযায়ী পৈতৃক বাড়ির সামান্য অংশেরও মালিক নন আবিরবাবু। যদিও বা স্মারক হিসেবে বিষ্ণুমূর্তিটা পেয়েছিলেন, বসে আছেন খুইয়ে। লোকটা নিপাট ভালো মানুষ বলেই তাকে এভাবে বঞ্চিত করা হয়েছে। গাড়ির টাকা মিটিয়ে ঝিনুকরা এখন গেট ঠেলে ঢুকে পড়ল। আবিরবাবু বললেন, গেটের মুখোমুখি এই পোর্শনটা বর্দার, আর বাদিকটা জেঠুমনির, ডান দিকে মেজদার। আমি এলে জেঠুমনির পোর্শনেই থাকি। বাঁদিকের মোরাম বেছানো রাস্তাটা ধরলেন আবিরবাবু। সঙ্গে যেতে যেতে ঝিনুক ভাবল, বাড়ির কেউ তো তাদের রিসিভ করতে এলো না। যদিও বাড়ির চৌহদ্দিতে কাউকেই দেখা যাচ্ছে না, তবু অত বড় একটা গাড়ি থামলো, তার তো আওয়াজ আছে। বাড়ি থেকে কোনো মানুষ বের হলো না। তার চেয়েও বড় কথা, আবিরবাবু তো ফোন করে জেঠুমনিকে জানিয়েছিলেন আজ রূপসী বাংলায় আসছেন। ট্রেনের থেকে বড় জোর 1 ঘন্টা লেট হয়েছে ঝিনুকদের। কেউ থাকবে না অপেক্ষায়। জেঠুমনির পোর্শনের বিশাল বন্ধ দরজার সামনে দাঁড়ালো ঝিনুকরা। আবিরবাবু 2 বার কড়া নাড়লেন। ডোরবেল টিপলেন 1 বার। দরজা খোলার নাম নেই। এবার আবিরবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন। স্বগতোক্তির ঢঙে বললেন, কি ব্যাপার হলো? আমার আসার কথা থাকলে জেঠুমনি দরজা খুলে বৈঠকখানায় বসে থাকেন। কথা শেষ হতেই খুলে গেল বড় সড় দরজা। সামনে দাঁড়িয়ে আছেন বছর 60-65 এক বৃদ্ধা। আবিরবাবু বললেন, কি ব্যাপার মাসি, এত দেরি করলে কেন দোর খুলতে? জেঠুমনি কোথায়? এই বৃদ্ধার কথা আবিরবাবু বলেছেন। সরলা মাসি জেঠুমনির দেখাশোনা করেন। মাসির চোখে এখন বোবা চাহনি। আবিরবাবু অধৈর্যের গলায় বললেন, কি হলো মাসি, কিছু বলছো না যে? বৃদ্ধা হঠাৎই আঁচল মুখে তুলে নিয়ে কাঁদতে শুরু করলেন। বোঝাই যাচ্ছে এ বাড়িতে বড় কোনো একটা বিপদ ঘটে গিয়েছে। এমন সময় বছর 20-22-এর একটি ছেলে এসে দাঁড়ালো। বলল, ছোটকা, জ্যাঠা দাদু হসপিটালে। কেন, কি হয়েছে? বিষম উৎকণ্ঠায় জানতে চাইলেন আবিরবাবু। ছেলেটি সম্ভবত আবিরবাবুর ভাইপো। বলল,
কাল রাত্রে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তখনই মেডিকেয়ার নার্সিংহোমে নিয়ে যাই আমরা। এখন আইসিইউতে আছেন। ডেঞ্জার পিরিয়ডটা না কাটেনি। শকটা হঠাৎ করে সামলে নিয়ে যতটা সম্ভব স্বাভাবিক গলায় দীপকাকুকে বললেন, আপনারা স্নান করে খেয়ে রেস্ট নিন, আমি একবার নার্সিংহোম ঘুরে আসছি। দীপকাকু কিছু বলতে যাচ্ছিলেন, আবিরবাবুর ভাইপো বললেন, মা তোমাদের জন্য রান্না করে রেখেছেন, বলছিলেন তুমি স্নান খাওয়া করে নার্সিংহোমে যাও। আগে গিয়ে তো কোনো লাভ নেই। আর জ্যাঠাদাদু অজ্ঞান হয়ে আছেন, বাবা মেচকা দুজনেই ওখানে আছেন। না, আমি এখনই যাব। শান্ত অথচ দৃঢ় গলায় সিদ্ধান্ত জানালেন আবিরবাবু। ঝিনুক ইতিমধ্যে অন্য একটা হিসেব মিলিয়ে নিয়েছে। এই ছেলেটি হচ্ছে আবিরবাবুর বর্দার ছেলে। আবিরবাবুর লাগেজ ব্যাগ সোফায় রেখে বেরোনোর উদ্যোগ নিচ্ছেন। দীপকাকু বললেন, চলুন আমরাও যাই। বিব্রত বোধ করলেন আবিরবাবু। বললেন, এতটা জার্নি করে এসে আবার যাবেন? জার্নি আপনিও করেছেন, চলুন। বলে দীপকাকু ব্যাগ কাঁধেই দরজার দিকে এগোলেন। ঝিনুক তার ব্যাগটা রেখে গেল আবিরবাবুর ব্যাগের পাশে। দীপকাকু কেন ব্যাগ নিয়ে যাচ্ছেন সেটাও জানে। ওই ব্যাগ যদি কেউ খোলে, দীপকাকুর আসল পরিচয় আন্দাজ করে ফেলবে। এখন সন্ধে। জেঠুমনি শোয়ার ঘরে ঝিনুকরা 3 জন। ঘরটা দোতলায়, আকারে প্রায় হল ঘরের মতো। খড়খড়ি দেওয়া জানলা, দেওয়ালে মলিন হয়ে আসা বিশাল পেন্টিং, পুরনো আমলের বিগ বেন ঘড়ি, কালচে কাঠের আলমারি, বইয়ের র্যাক, মোমদানি, ধূপদানি, সব কিছুর মধ্যেই অতীত দিনের ছাপ। ঘরে টিউবলাইট নেই, বাল্ব জ্বলছে। হলদেটে আলো আরও রহস্যময় করে তুলেছে ঘরটাকে। দীপকাকু বসে আছেন ইজি চেয়ারে, হাতে জেঠুমনির ডায়েরি। আবিরবাবু বসেছেন সোফায়। সোফার বদলে কোচ বললেই মানায় বেশি। ঝিনুক বসেনি, ঘুরে ঘুরে ঘরটা দেখছে। জেঠুমনির পালঙ্ক শুনশান। ভদ্রলোককে নার্সিংহোমে অজ্ঞান অবস্থায় দেখে এসেছে ঝিনুকরা। ভেন্টিলেশনে রাখা আছে। কে জানে উনি আর কোনোদিন এই ঘরে ফিরে আসতে পারবেন কিনা। ডাক্তাররা এখনো কোনো আশ্বাস দেননি। মাথায় অনেকটা জায়গা জুড়ে রক্ত জমাট হয়ে আছে। কেসটা যে এভাবে মাঝপথে থেমে যাবে ভাবতে পারেনি ঝিনুক। যে মানুষটার সঙ্গে কথা বললে রহস্যের জট অনেকটাই খুলে যেত, তিনি চলে গিয়েছেন গভীর আচ্ছন্নতায়। অনিশ্চিত হয়ে পড়েছে কেসের ভবিষ্যৎ। একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছে ঝিনু। দীপকাকু কিন্তু দমে যাননি। আবিরবাবুকে বলছেন, চিন্তা করবেন না, জেঠুমনি উপস্থিত না থাকলেও ওর ঘর, বই, খাতা, আসবাব ওর হয়ে কথা বলবে। ওর ঘরে নিয়ে চলুন আমাকে। দীপকাকুর এহেন উৎসাহের একটা কারণ অবশ্য আছে। জেঠুমনির অসুস্থতা যেমন গতি রোধ করেছে তদন্তের, একই সঙ্গে একটা ঘটনা কেসটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। হয়েছে কি, নার্সিংহোম থেকে ফিরে ঝিনুকরা স্নান খাওয়া করল। আবিরবাবুর বড় বৌদি দারুণ রান্না পাঠিয়েছিলেন। এরপর একটু গড়াতে যাবে, মৌরি চিবোতে চিবোতে দীপকাকু বললেন, চলুন আবিরবাবু, জেঠুমনির ঠাকুর ঘরটা একবার দেখা যাক। বিষ্ণুমূর্তিটা যেখানে থাকতো সেই জায়গাটা একটু দেখব, চলুন। আবিরবাবু ঝিনুকদের নিয়ে এলেন দোতলায়। ঠাকুরঘর এখানেই। চৌকাঠে দাঁড়িয়ে আবিরবাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও মাই গড, মূর্তিটা তো এখানে, কি করে সম্ভব? ঝিনুক ততক্ষণে শনাক্ত করে ফেলেছে মূর্তিটাকে। অন্য দেবদেবীরা গুরুত্ব অনুসারে মোজাইক পাথরের ধাপে সাজানো, মাঝখানে কাঠের সিংহাসন। সেখানেই আছেন বিষ্ণুমূর্তি, যেটা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে ঝিনুকরা। দীপকাকু এগিয়ে গিয়েছিলেন সিংহাসনের সামনে। মূর্তিটা হাতে তুলে পরীক্ষা করছিলেন। পেছন থেকে বাজখাঁই গলায় কি একজন ধমকে উঠল, একই মশাই চটি পরে ঠাকুর ছোলেন, কোনো কাণ্ডজ্ঞান নেই। মূর্তি যথাস্থানে রেখে ঘাড় ফিরিয়ে দীপকাকু বললেন, এক্সট্রিমলি সরি, একদম খেয়াল ছিল না। বাইরে পরা চটি নয়, দীপকাকুর পায়ে ছিল স্লিপার। বেখেয়ালে কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিলেন। লোকটির ব্যবহার অত্যন্ত অসৌজন্যমূলক। রাগ হয়ে গিয়েছিল ঝিনুকের।
পরে দেখা গেল মানুষটার কথা বলার ধরনটাই ওরকম। ভালো কোনো কথাও কেমন যেন ধমকের সুরে বলেন। যেমন তারপরই উনি বলেছিলেন, দুপুরবেলা তো বৌদির হাতের রান্না খেলেন, যতই ভালো লাগুক রাতে কিন্তু আমার বউয়ের হাতের রান্নাই খেতে হবে, এবং সেটা পৌঁছে দিয়ে যেতে পারবো না, ঘরে যেতে হবে আমার। বোঝা গেল ইনি হলেন মেজ ছেলে। আবির্বাবু আলাপ করিয়ে দিলেন। নাম শশীভূষণ বসু। বড় ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে নার্সিংহোমে। ওর নাম ফণীভূষণ। খুবই মার্জিত ব্যবহার, ঠান্ডা মাথার মানুষ। আবির্বাবু বারবার বড়দাকে দুষছিলেন। জেঠুমনির এই অবস্থার কথা কেন আমাকে ফোন করে জানালে না? অনেক পরে উনি একবারই উত্তর দিলেন, তুই দুপুরে আসছিস জেঠুমনির কাছে তো শুনেছি, তাই আর জানাইনি। জানার পর সারাটা পথ দুশ্চিন্তায় কাটত তোর। নীরব হয়ে যাওয়া জেঠুমনিকে দেখে খুবই অস্থির হয়ে পড়েছিলেন আবির্বাবু। অবস্থা ঠিক কেমন, কতটা সিরিয়াস জানার জন্য ডাক্তারদের বিরক্ত করে যাচ্ছিলেন। দীপকাকু বাড়তি উদ্যোগ নিয়ে আবির্বাবুকে বাড়ি নিয়ে এলেন। আবির্বাবুর অস্থিরতা কেটে গেল মূর্তিটা দেখার পর। মেজ ভাই নিমন্ত্রণ করে চলে যাওয়ার পর দীপকাকু ফাটালেন আরেকটা বোমা। জেঠুমনির ঘরে এসে বললেন, এই মূর্তিটা নকল। কি করে বুঝলেন? হাতে নিয়ে দেখলে আপনিও বুঝতে পারতেন। কিরকম, কিভাবে বুঝতাম? উত্তরে দীপকাকু নিজের দু হাতের চেটো দেখালেন। আঙুলের চেটোতে লেগেছিল তেল কালি। বললেন, মূর্তিটাকে পুরনো দেখানোর জন্য ব্যবস্থাটা নিয়েছিলেন দিবাকর সামন্ত। জেঠুমনির নামটা প্রথম দিকে একবার বলেছিলেন আবির্বাবু। আজ নার্সিংহোমে গিয়ে টাইটেলটা জানা গেল। কাজের মাসির কাছে কাপড় চেয়ে নিয়ে দীপকাকু যখন হাতটা মুছছিলেন, আবির্বাবু জিজ্ঞাসা করলেন, মূর্তিটাকে পুরনো দেখানোর ব্যবস্থা কেন করেছিলেন? আপনার দুই দাদার চোখে ধুলো দেওয়ার জন্য। আসল মূর্তিটাকে খুঁটিয়ে দেখেছিলেন আপনার স্ত্রী। আমাকে বলেছিলেন মূর্তির গায়ে শ্যাওলা সবুজ ছাপ ছিল। সে এফেক্ট নকল এবং নতুন মূর্তিতে আনার চেষ্টা করেন দিবাকরবাবু। উনি চাননি যে আপনার দাদারা জানুক মূর্তিটা আপনাকে দেওয়া হয়েছে। ওটা দেওয়ার আগে একটা নকল মূর্তি বানিয়ে রেখেছিলেন। আপনাকে আসলটা দিয়ে নকলটা সিংহাসনে বসিয়ে দেন। দীপকাকুর কথার পর ঝিনুক আবির্বাবু দুজনেই বাক্যহারা হয়ে গেলেন। দীপকাকু পেয়ে গেলেন বাড়তি উদ্যম। বললেন, চলুন আপনার জেঠুমনির ঘরটা একবার দেখি। মনে হচ্ছে আমার অনেক প্রশ্নের জবাব পেয়ে যাব। প্রথমে তল্লাশি চালানো হলো কাঠের আলমারিতে। কাজের মাসি কোনো এক গোপন জায়গা থেকে বার করে দিয়েছিলেন চাবি। আলমারির মধ্যে একটা গোপন কুঠুরি আবিষ্কার করলেন দীপকাকু। দুটি উইল বেরোলো সেখান থেকে। একটা দলিলে ফণীভূষণ শশীভূষণকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়া আছে। সেটাতেই লেখা আছে জীবদ্দশায় দিবাকরবাবু ভোগ করবেন নিজের পোর্শন, মৃত্যুর পরে পাবে বড় এবং মেজ ভাই। দ্বিতীয় উইলটা করা হয়েছে শুধুমাত্র গৃহদেবতার বিগ্রহের জন্য, যেটা পাচ্ছেন আবির্বাবু। খুব অবাক হয়ে আবির্বাবু বললেন, ওইটুকু একটা মূর্তির জন্য উইল করতে হলো? দীপকাকু বললেন, এতেই বোঝা যায় মূর্তিটা কত মহার্ঘ। তারপর দীপকাকু চলে গেলেন বইয়ের র্যাক জেঠুমনি স্টাডি টেবিল ঘাঁটতে। পেয়ে গেলেন ডায়েরি। সেই থেকে ইজি চেয়ারে বসে ডায়েরি পড়েই যাচ্ছেন। মাঝে চা দিয়ে গেছে কাজের মাসি। ঝিনুকের পুরো দোতলাটাই ঘোরা হয়ে গেছে। বারান্দায় গিয়েছিল। হাওয়াটা অদ্ভুত, কলকাতার মতো ভেজা ভাব নেই। ঝিনুক বাবা মায়ের সঙ্গে একবার বিহারের শিমুলতলায় গিয়েছিল। হাওয়াটা খানিকটা সেরকম। শিমুলতলা এখন বোধহয় ঝাড়খণ্ডে পড়েছে। ভাবনার মাঝে দীপকাকুর গলা শুনতে পেল ঝিনুক। আবির্বাবুকে কিছু বলছেন। আধ খোলা জানলার পাশে চলে গিয়েছিল ঝিনুক। ফিরে এলো। দীপকাকু বললেন, দিবাকর সামন্ত তখনকার দিনে বিএ পাস, মানে আমি স্বাধীনতার আগের কথা বলছি। জানি, আমার বাবা কোনো ক্রমে স্কুলগণ্ডি পেরিয়েছিলেন। ঠিক। ডায়েরি পড়ে যা বুঝছি আপনার বাবা ছিলেন সাহসী এবং উদ্যমী মানুষ। সেই গুণ সম্বল করে উনি ব্যবসায় প্রচুর উন্নতি করেন। দেশ তখন স্বাধীন হওয়ার মুখে। আপনার বাবা সদ্য যুবক। ডিব্রুগড়ে চলছে এক অস্থির সময়। আমেরিকান সৈন্যরা ঘাঁটি গেড়েছে সেখানে। ভারতীয়দের চাকরির কোনো সুযোগ নেই। আপনার বাবা সোজা আমেরিকান কর্নেল সাহেবের সামনে চলে গেলেন। দাঁতমুখ খিচিয়ে সাহেব জিজ্ঞেস করলেন,
What do you want? আপনার পিতা নারায়ণ বসু ভাঙা ভাঙা ইংরেজিতে যা বললেন তার সারমর্ম দাঁড়ায়, আমার ওল্ড ফাদার বেঙ্গলে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়ে সপরিবারে এখানে পালিয়ে এসেছিলেন। উনি এখন চলচ্ছক্তিহীন, পুরো সংসার আমার ঘাড়ে। সাহেব, তুমি এখন আমার পিতা, গড হলে গড, দয়া করে রোজগারের কিছু একটা ব্যবস্থা করে দাও সাহেব। কর্নেল সাহেবকে বাংলায় বসবাসের কিছু প্রমাণপত্র দেখিয়েছিলেন নারায়ণ বসু। সাহেব কতটা কি বুঝেছিলেন কে জানে, বেঙ্গল ভারতের কোথায় তাই হয়তো জানতেন না। তবু একজন ভারতীয় যুবকের দ্বিধাহীন প্রার্থনায় খুশি হয়ে বলেছিলেন, ফায়ারউড সাপ্লাই করতে পারবে? নারায়ণবাবু বলেন, আপনি অর্ডার দিলে এনিথিং পারবো। এই এনিথিংটাই এভরিথিং হয়ে দাঁড়ালো। মার্কিনদের সঙ্গে মেলামেশা করে অল্প দিনেই নারায়ণ বুঝে নিলেন কোন দেবতা কোন ফুল পছন্দ করেন। অল্পদিনে পয়সার মুখ দেখতে লাগলেন তিনি। উত্থানটা চোখের সামনে দেখলেন দিবাকর বাবু। তাঁর চেয়ে কম শিক্ষিত হয়েও একজন বাঙালি কেমন এগিয়ে গেল। হিংসে করার বদলে নারায়ণ বসুর ভক্ত হয়ে পড়লেন দিবাকর সামন্ত। চাকরি চাইলেন নারায়ণ বসুর কাছে, পেয়েও গেলেন। আরও কাছ থেকে দেখার সুযোগ হল আত্মবিশ্বাসী সফল এক বাঙালিকে। নারায়ণ বসু খুব বিশ্বাস করতেন দিবাকর বাবুকে। ব্যবসার খুঁটিনাটি হিসেবপত্তর, টাকা পয়সা সব সামলাতেন দিবাকর বাবু। একই সঙ্গে তিনি লক্ষ্য করছিলেন মালিকের আশপাশে দিনের পর দিন স্তাবকের ভিড় জমছে। প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে। নারায়ণ বসুরও ছিল। স্তাবকতায় গলে যেতেন, ভক্ত পরিমণ্ডল হয়ে থাকতে ভালোবাসতেন। দিবাকর বাবু এটাও লক্ষ্য করলেন মালিকের ইয়ার বন্ধুদের মধ্যে বেশ কিছু গুন্ডা বদমাশ ঢুকে যাচ্ছে। নারায়ণবাবুকে সতর্ক করেছিলেন তিনি, কিন্তু ভুল বুঝলেন নারায়ণ বসু। ভাবলেন দিবাকর বাবু ঈর্ষান্বিত হয়ে অভিযোগ আনছেন। তবে সত্য উপলব্ধি হল তাঁর। ততদিনে বেশ দেরি হয়ে গেছে। কয়েক বছরের বন্ধুরা এমনভাবে গ্রাস করেছিল নারায়ণবাবুকে যে ব্যবসা গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তলে তলে ব্যবসা সম্পত্তি বিক্রি করা শুরু করলেন নারায়ণবাবু। এ ব্যাপারে দিবাকর বাবু তাঁকে সর্বক্ষণ সাহায্য করে গিয়েছেন। একটা সময় যখন সব বিক্রি হয়ে গিয়েছে, এলাকার কাউকে কিছু না জানিয়ে পরিবার এবং বিশ্বস্ত সহচর দিবাকর বাবুকে নিয়ে নারায়ণবাবু রাতের আঁধারে রওনা দিলেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। তখনকার দিনে অসম থেকে কলকাতায় আসা সহজ ছিল না। বারবার ট্রেন পাল্টে নৌকায় নদী পেরিয়ে তবে আসতে হতো। প্রচুর সময় লাগতো তাতে। নারায়ণবাবুরা তখন অসম বর্ডার পেরোননি। ডাকাত পড়ল ট্রেনে। ওই দলের বেশিরভাগ লোক নারায়ণবাবুর এক সময়ের স্তাবক। একটু দেরিতে যারা খবর পেয়েছে, নারায়ণবাবু সম্পত্তি বিক্রির টাকা নিয়ে ট্রেনে উঠেছেন। ডাকাতির একটু আগে নারায়ণবাবু ওদের সাধারণ যাত্রীদের মধ্যে চিহ্নিত করে ফেলেন। নিজের পরিবার এবং গৃহদেবতার দায়িত্ব দিবাকর বাবুকে দিয়ে চলে যেতে বলেন পাশের কামরায়। অতঃপর ডাকাতদের হাতে খুন হন নারায়ণবাবু। বুদ্ধি এবং সাহসের দ্বারা যে সম্পদ তিনি উপার্জন করেছিলেন, সমস্তটাই লুণ্ঠিত হয়। আদর্শ পুরুষের এই পরিণতি দেখে খুবই ভেঙে পড়েন দিবাকর বাবু। তখন তাঁর একমাত্র কর্তব্য হয় মালিকের পরিবারকে সুরক্ষিত রাখা। সেই দায়িত্ব তিনি দীর্ঘ সময় ধরে পালন করে এসেছেন। নিজের আর বিয়ে থা করা হয়ে ওঠেনি। মালকিনের গয়না বেচে বহু পরিশ্রমে পুরুলিয়ায় যখন ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন, তখন একটা কথা ভেবে আফসোস হতো যে মালিক যদি আরেকটু আগে সতর্ক হতেন, অসমের সম্পত্তি এবং প্রাণ ওভাবে খুইয়ে আসতে হতো না। দুঃখটা অনেক বছর বহন করেছেন দিবাকর বাবু। তার নায়কের ওই পরাজয় তিনি মন থেকে মেনে নিতে পারেননি। নারায়ণবাবুর শিক্ষা কাজে লাগিয়ে পুরুলিয়ায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন দিবাকর বাবু। শুধু মনে হতো বাবু যদি এসব দেখে যেতে পারতেন। হঠাৎই একদিন দিবাকর বাবু আবিষ্কার করলেন অসমের সম্পত্তির কিছুই খোয়া যায়নি। অসম্ভব বিচক্ষণতায় সমস্ত সম্পদ সুরক্ষিত রেখেছেন তার মালিক নারায়ণ বসু। এত দূর বলে চুপ করে গেলেন দীপকাকু। মিটিমিটি হাসছেন। ঝিনুক ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেনি। বলল, তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি? দীপকাকু এখনো হাসছেন। আবিরবাবু বললেন, কোথায় সেই সব সম্পদ? আমিও ঠিক বুঝলাম না।
জেঠুমণি কি বলতে চেয়েছেন? ইনফ্যাক্ট এত ঘটনা জেঠুমণি কোনোদিন আমাদের বলেননি। মা তো পুরনো কথা তুলতেই চাইতেন না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, জেঠুমণির যে ডায়েরি লেখার অভ্যেস আছে এটা কোনো দিন লক্ষ্য করিনি। দীপকাকু এবার একটু সিরিয়াস হয়েছেন, গম্ভীর মুখে বললেন, ডায়েরি লেখা সম্প্রতি শুরু করেছিলেন। বয়স হচ্ছে, যদি ভুলে যান পুরনো ঘটনা, সেই ভয়ে লেখা। তবে এই লেখায় এত কাজে লেগে যাবে ভাবতে পারেননি উনি। মূর্তিটা উদ্ধার করতে এই ডায়েরি বিরাট ভূমিকা নেবে। মানে? বলছি, সরলা মাসিকে একবার ডাকুন তো। সোফা ছেড়ে উঠে গেলেন আবির্বাবু। দীপকাকু এবার ঝিনুকের দিকে তাকালেন, মুখে খুশির উচ্ছ্বাস। বললেন, কেস 80% সলভড। মেরে এনেছি মনে হচ্ছে। কিন্তু আমি যে কিছুই। ঝিনুকের কথা শেষ হলো না। মাসিকে নিয়ে ঘরে ঢুকলেন আবির্বাবু। দীপকাকু মাসিকে জিজ্ঞেস করলেন, কাল যখন বাবুর স্ট্রোক হলো তার আগে কে দেখা করতে এসেছিল? আমি ঠিক খেয়াল করিনি, রান্নাঘরে ছিলাম, দরজা খোলাই থাকে, দিন রাত লোক যাচ্ছে আসছে। ফণীবাবু, শশীবাবু এসেছিল কিনা খেয়াল করেছ? হ্যাঁ, তেনারা এসেছিলেন। বাবুর সঙ্গে ঝগড়াও হলো। ঝগড়া? ইদানিং রোজই ঝগড়া বাজছে। কি বিষয়ে ঝগড়া শুনেছ কিছু? আজকাল তো কানে ভালো শুনি নে, যতদূর মনে হয় টাকা পয়সা চায়। দুই ছেলেই? বড় ছেলের ছেলেও চায়। তা বুড়োটা এত টাকা কোথায় পাবে বলো বাপু? সব লেখাপড়া তো সে করেই দিয়েছে। দীপকাকু এবার অন্য প্রসঙ্গে গেলেন। বললেন, স্ট্রোক কোন ঘরে হয়েছিল? নিচের বৈঠকখানায় নাকি উপরে শোয়ার ঘরে? একটু যেন চনমন করে উঠল সরলা মাসি। বলল, সেইটাই এক আশ্চর্য কথা। ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল বাবুর। এর মাঝে শশী দাদা বাবু, ফণী দাদা বাবু, উত্তম সব ঘুরে গিয়েছে। বাবু ছিলেন শোয়ার ঘরে। উত্তম কে? বর্দার ছেলে। আমি রান্নাঘরে আছি, হঠাৎ উপরে ধূপ করে আওয়াজ। কি ব্যাপার হলো দেখতে উঠে গেলাম দোতলায়। দেখি বাবু কাত হয়ে পড়ে আছেন ঠাকুর ঘরের সামনে। আমি তো অবাক। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন তো ঠাকুর ঘরে যাওয়ার কথা নয়। তখনও জ্ঞান ছিল। ঠাকুর পুজোর জল চোখে মুখে দিলাম। ঠাকুর ঘরের দিকে আঙুল তুলে কি যেন বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলুম, কি হয়েছে বলুন? কিছুই বলতে পারলেন না, কথা জড়িয়ে যাচ্ছিল। শুধু সিংহ কথাটা দুবার শুনতে পেয়েছি। থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। সরলা মাসি থতমত খেয়ে বলল, কিছু ভুল বললুম কি? এক গাল হেসে দীপকাকু বললেন, আরে না, সমস্তটাই ঠিক করেছো মাসি। দোতলায় উঠতে যদি আরেকটু দেরি করতে, রহস্য ভেদ করা আমার পক্ষে কঠিন হয়ে যেত। আমি তাহলে যাই, বলল মাসি। মানে কেটে পড়তে পারলে যেন বাঁচে। হ্যাঁ, যাও যাও। মাসি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আবির্বাবু জানতে চাইলেন, কি ব্যাপার হলো মিস্টার বাগচি? আপনি কি সত্যিই কেসটা সলভ করে ফেললেন? ইজি চেয়ার ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। আবির্বাবুর প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন, সিংহ নয়, ওটা হবে সিংহাসন। চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরের দরজার কাছে এসে দীপকাকু বললেন, সিংহাসনটা নিয়ে আমি তল্লাশি চালাবো। আপনারা দুজন এখানে পাহারায় থাকবেন, বাইরের কেউ এলেই জানাবেন আমায়, ঠিক আছে? ঝিনুক আবির্বাবু দুজনেই সম্মতিসূচকভাবে ঘাড় নাড়লেন। দীপকাকু ঢুকে গেলেন ঠাকুর ঘরে। ঝিনুক রইল চৌকাঠে, আবির্বাবু সিঁড়ির মুখে। দীপকাকু সার্চ করার ধরন ঝিনুক জানে। একেবারে ইঞ্চি ইঞ্চি করে তল্লাশি করবেন। দেখতে দেখতে মাথা ধরে যায় ঝিনুকের। এখানেও তাই করছেন। নকল মূর্তিটা নামিয়ে কাঠের সিংহাসন তুলে নিয়েছেন কোলে। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেখছেন গোটা জিনিসটা। আতস কাঁচও বের হলো। পাজামা পাঞ্জাবি ময়লা হচ্ছে, সেদিকে কোনো হুঁশই নেই।
খুব বেশি সময় অবশ্য লাগলো না। সিংহাসনের নিচের সাইডে লুকোনো শাটার ছিল, খুলে ফেললেন দীপকাকু। বেরিয়ে এলো একটা চিরকুট। কাগজটায় চোখ বুলিয়ে দীপকাকু বললেন, আরো কঠিন পরীক্ষায় পড়ে গেলাম, তবে তদন্তের শেষ পর্যায়ে চলে এসেছি। চৌকাঠে দাঁড়িয়ে ঝিনুক জানতে চাইল, কি ওটা? বলছি, ঘরটা আগের অবস্থায় ফিরিয়ে দিই বলে চিরকুট পকেটে রেখে ঠাকুর ঘর গোছাতে লাগলেন দীপকাকু। আবার জেঠুমনির ঘরে ফিরে এসেছেন তিনজনে। পকেট থেকে চিরকুটটা বার করে আবিরবাবুর হাতে দিলেন দীপকাকু। বললেন, হাতের লেখাটা চিনতে পারছেন না? বার কয়েক চোখ বুলিয়ে মাথা নাড়লেন আবিরবাবু। বললেন, হাতের লেখাটা তো চিনতে পারছি না, যা লেখা আছে মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কাগজটা ফেরত নিলেন দীপকাকু। এটা আপনার বাবার হাতের লেখা। দিবাকর বাবুকে মূর্তিটার সঙ্গে এই চিরকুটটাও দিয়েছিলেন। এটা একটা ধাঁধা, এর অর্থ বার করতে পারলেই বোঝা যাবে বিষ্ণুমূর্তিটা কেন দামি। কথা বলতে বলতে দীপকাকু গিয়ে বসলেন জেঠুমনির পড়ার চেয়ার টেবিলে। পড়তে লাগলেন চিরকুটটা। হরিণীর শিঙে মাছি বসে না, তোমার আলো কখনো নেভে না, হরিবোসের 3 ভাই, এক আনিও ভাগ নাই, থাকলে হরির অন্তরে, বেরোবে না কোনো মন্তরে, কপাল দোষে আসে যদি অনটন, ভাঙলেই পাবে ললাটিকা তখন। এ তো সাংঘাতিক পাজল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সত্যি কঠিন। এর মানে বার করতে দিবাকর বাবুর 12-15 বছর সময় লেগে গিয়েছে, তবে আমাদের লাগবে না। কেন? কারণ মিস্টার বাগচি জেঠুমনির চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, যার প্রমাণ এই কদিনে আমি বহুবার পেয়েছি। ইটস নট লাইক দ্যাট। এই ধাঁধাটা বের করতে আমারও কয়েক বছর লেগে যেত, তবে আপনার জেঠুমনি একটা সুবিধে করে রেখেছেন। কিরকম? জেঠুমনি ইচ্ছে করলে এই ধাঁধাটা সমেত মূর্তিটা আপনাকে দিতে পারতেন। না দেওয়ার কারণ, ওর সম্ভবত আশঙ্কা হয়েছিল বাবার এই লেখাটাকে যদি আপনি খামখেয়ালেপনা ভেবে ফেলে দেন। সেই জন্যেই এই ধাঁধার মূল উদ্দেশ্যটা উনি মুখে বলে দিলেন আপনাকে। ওই কথাগুলোর মধ্যেই ধাঁধার অর্ধেক উত্তর পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। আপনার মনে আছে মূর্তিটা দেওয়ার সময় জেঠুমনি আপনাকে কি বলেছিলেন? নিশ্চয়ই আছে। আমার বাবা নাকি তাঁর হাতে বিষ্ণু মূর্তিটা দিয়ে বলেছিলেন, এই দেবতা আমাদের বংশের সৌভাগ্য বহন করছেন। কতদিন করবেন বলা মুশকিল, যদি তেমন দুর্দিন আসে বুঝবে দেবতার ক্ষমতা শেষ হয়েছে, মূর্তিটা যেন ভেঙে খান খান করে দেওয়া হয়। আবিরবাবুর কথাগুলো একটা কাগজে নোট করে নিলেন দীপকাকু। মুখ তুলে বললেন, এই কথা কিন্তু আপনার বাবা বলেননি। উনি শুধু মূর্তি আর চিরকুটটা দেওয়ার সময় পেয়েছিলেন। ট্রেনে হামলা হতে পারে আন্দাজ করেই আপনার বাবা মূর্তি বিষয়ক হেঁয়ালিটা আগেই লিখে রেখেছিলেন। হেঁয়ালি রচনার উদ্দেশ্য, মূর্তি এবং চিরকুট যদি হামলাবাজদের হাতে যায়, ওরা মূর্তির মূল্য নির্ধারণ করে উঠতে পারবে না। ওর বিশ্বাস ছিল দিবাকর বাবু অবশ্যই পারবেন। তা হয়নি। ধাঁধাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। মানে উদ্ধার করতে অনেক বছর লেগে যায় দিবাকর বাবুর। ধৃষ্টতা মার্জনা করবেন, একটা কথা বলি। বলুন। আপনি এমনভাবে ঘটনার বর্ণনা দিচ্ছেন যেন সমস্তটাই স্বচক্ষে দেখা। বিবরণের মধ্যে আপনার কল্পনা মিশে যাচ্ছে না তো? এই প্রথম দীপকাকুর বিরুদ্ধে মোলায়েম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আবিরবাবু। আচরণটা তেমন অন্যায্য মনে হচ্ছে না ঝিনুকের। দীপকাকু সত্যিই যেন একটু বেশি বেশি ভেবে ফেলছেন। ঝিনুকের মুখ দেখে অসন্তুষ্টি যেন পড়তে পারলেন দীপকাকু। দুজনেই বিপক্ষে চলে গিয়েছে তার, তাই খুব সংযত ভঙ্গিমায় বলতে শুরু করলেন, এই কেসটা হাতে নেওয়ার পর মোক্ষম একটা জায়গায় আমার খটকা লাগে। বিষয়টা আমি আপনাদের বলিনি। ভেবেছিলাম দিবাকর বাবুর সঙ্গে কথা বলে কৌতূহলটা মিটিয়ে নেব। সে সুযোগ হলো না। দিবাকর বাবু হসপিটালে। বেশ দমেও গিয়েছিলাম আমি, তবে চিরকুটটা আমার খটকার জবাব দিয়ে দিল। কিরকম? দিবাকর বাবুর ভার্সন অনুযায়ী আবির বাবুর বাবা নাকি বলেছিলেন
গৃহদেবতার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, তখন যেন মূর্তিটা ভেঙে ফেলা হয়। আমার প্রশ্ন, ট্রেনে ডাকাত পড়ল, খুন হলেন নারায়ণবাবু, বিপর্যস্ত হয়ে পড়ল গোটা পরিবার, এর চেয়ে দুর্দিন আর কি হতে পারে? প্রয়াত নারায়ণবাবুর নির্দেশ মতো কেন তখনই মূর্তিটা নষ্ট করে ফেলা হলো না? থামলেন দীপকাকু। তাঁর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে আছেন আবির্বাবু, ঝিনুক। ফের শুরু করলেন দীপকাকু। এই জন্যই নষ্ট করা হয়নি, হেঁয়ালের অর্থ সেই সময় বার করতে পারেননি দিবাকর বাবু। যখন মানেটা পরিষ্কার হলো, ততদিনে পরিবার খারাপ সময় কাটিয়ে সুস্থির অবস্থায় পৌঁছে গিয়েছে। তিনজনেই চুপ। পুরনো আমলের ফ্যানটা ঘটঘট শব্দে ঘুরে যাচ্ছে। আবির্বাবু সিগারেটের প্যাকেট বের করে দীপকাকুর দিকে বাড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, আপনি কনফিডেন্ট ধাঁধাটার মানে বার করতে পারবেন? প্যাকেট থেকে সিগারেট নিয়ে দীপকাকু বললেন, পারবো। আবির্বাবু সিগারেট নিলেন ঠোঁটে, লাইটার বার করে দীপকাকুরটা ধরিয়ে নিজেরটা ধরালেন। বললেন, কতদিন সময় লাগবে? দেখা যাক, 2-1 দিনের মধ্যেই পারবো বলে মনে হচ্ছে। ভাবছি আজ রাত জেগে কাজ করব। ঝিনুক মন দিয়ে দুজনের কথা শুনছিল। ক্ষীণ একটা কিছুর আওয়াজ পেয়ে চোখ গেল বাঁ পাশের জানলায়। এ কি, পাল্লাটা সামান্য খুলে আবার বন্ধ হয়ে গেল কেন? এখন তো তেমন জোরে বাতাস বইছে না। সোফা ছেড়ে জানলার দিকে দৌড়ে গেল ঝিনুক। পাল্লা খুলে গিয়ে ঝুপ করে একটা আওয়াজ উঠে এলো মাটি থেকে। পরিষ্কার বোঝা গেল জানলার বাইরে থেকে কেউ লাফ দিল মাটিতে। লোকটা ঘরের সমস্ত কথা শুনেছে। সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঘর থেকে ছিটকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো ঝিনুক। ফার্নিচার বাঁচিয়ে দৌড়ে পার হয়ে গেল বৈঠকখানা। বারান্দায় এসে দেখতে পেল লোকটা দৌড়চ্ছে গেটের কাছে রাখা বাইক লক্ষ্য করে। ঝিনুক লাফিয়ে নামলো বাগানে। মোরাম বিছানো রাস্তায় ভালো দৌড়ানো যাবে না। গাছপালা লাফিয়ে পার হয়ে ঝিনুক সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো লোকটার কাছে পৌঁছানোর। দূরত্ব কমে আসছে, কিন্তু ধরা বোধহয় যাবে না। লোকটা দৌড় শুরু করেছে অনেক আগে। বাইকে উঠে পড়েছে। বাঁ পা সামনে রেখে শরীরটা শূন্যে ছুঁড়ে দিল ঝিনুক। নিষ্ফল হলো চেষ্টা। কুইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাইক। ঝিনুক আছড়ে পড়ল বাইকের চাকার দাগে। চোট ভালোই লেগেছে। উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে ঝিনুকের। কেউ তাকে হেল্প করতে এগিয়ে আসছে না। এতক্ষণে তো দীপকাকুর চলে আসার কথা। কোনো ক্রমে উঠে দাঁড়ালো ঝিনুক। হাঁটু কোনুই জ্বালা জ্বালা করছে। ছড়ে ছড়ে গেছে নিশ্চয়ই। হাত ঘুরিয়ে কনুইটা দেখার চেষ্টা করলো। বড্ড অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে ফিরল ঝিনুক। জেঠুমনির ঘরের আলো জানলা গলে পড়েছে বাগানে। সেই আলোয় দেখা গেল আবির্বাবুকে। এগিয়ে এলেন। তারপরেই দেখা গেল দীপকাকুকে। ওরা তাহলে জানলার নিচটা পরীক্ষা করতে গিয়েছিলেন, যেখানে লাফিয়ে পড়েছিল লোকটা। ঝিনুকের কাছে চলে এলেন আবির্বাবু। উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন, কি গো, তেমন লাগেনি তো? উফ, কি লাফটাই না দিলে! তোমাকে উঠে দাঁড়াতে দেখে একটু ভরসা পেলাম। দীপকাকুও এসে গেলেন। বললেন, গোপাল রায়। কে গোপাল রায়? জিজ্ঞেস করল ঝিনু। রামকৃষ্ণ লজ থেকে আবির্বাবুর ফ্ল্যাটের উপর নজর রাখত যে। খড়গপুরে এই লোকটাই আবির্বাবুকে ধাক্কা মারতে এসেছিল। কি করে বুঝলেন? জানলার নিচে বাগানের মাটিতে 9 নম্বর স্পোর্টস শুর ছাপ, আর এই প্যাকেটটা পড়েছিল। দীপকাকুর হাতে সিগারেটের প্যাকেট। রামকৃষ্ণ লজের নান্টু বলেছিল গোপাল রায় সিগারেট খেত। দীপকাকু বললেন, সিগারেটের প্যাকেটের বদলে যদি পার্স বা মোবাইল পড়ে যেত, জানা যেত লোকটার আসল নাম। তিনজনে পায়ে পায়ে এগিয়ে চললেন জেঠুমনির পোর্শনে। দীপকাকু জানতে চাইলেন, বাইকটার নম্বর দেখতে পেয়েছ? ঝিনুক দুপাশে মাথা নাড়ল। নাম্বার দেখার সময়টা পেলাম কোথায় আমি? দীপকাকু জিজ্ঞেস করলেন, কালার? উত্তর দিতে ইচ্ছে করল না ঝিনুকের। একবারও দীপকাকু দেখলেন না ঝিনুকের কতটা লেগেছে। অথচ ঝিনুককে দেখতে হবে গাড়ির নাম্বার, কালার। আশ্চর্য ব্যাপার। দীপকাকু নিজেই বলে উঠলেন, দূর থেকে দেখে তো কালো বাইকই মনে হলো। অন্ধকারে অবশ্য সব গাঢ় রং কালো দেখায়। বারান্দার কাছে পৌঁছে গেল ঝিনুকরা।
আবিরবাবু বললেন, মিস্টার বাগচি, ঝিনুকের একটা ফার্স্ট এড দরকার, বিচ্ছিরিভাবে পড়েছে। ফার্স্ট এডের ব্যবস্থা আমার ব্যাগে আছে। কাল সকালে কোনো মেডিকেল শপ থেকে অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। বলে একটু থামলেন কাকু, ফের বললেন, এবার ভাবছি ইঞ্জেকশনটাও কাছে রাখবো। দীপ কাকুর ঠেস দেওয়া কথাটা ঝিনুকের ছড়ে যাওয়া জায়গাগুলোর জ্বালা আরো বাড়িয়ে দিল। আবিরবাবু ধরতে পারলেন না দীপ কাকুর কটাক্ষ, বললেন, ঝিনুক তার মানে প্রায় এরকম সাহসী কাণ্ড ঘটায়? প্রত্যেক কেসে অ্যাভারেজ 2 বার। আবিরবাবু মানুষটি সত্যিই সরল। এবারও কথার মর্মার্থ বুঝতে ব্যর্থ হলেন, বললেন, একেবারে বুলেট মেয়ে, পিস্তল না রেখেও কাজ চালাতে পারবেন আপনি। প্রশংসাটা দীপকাকুর ঠেস দেওয়া কথাগুলোকে হারিয়ে দিল। গর্বিত ভঙ্গিতে দীপকাকুর দিকে তাকালো ঝিনুক। হাসছেন, তবে ব্যঙ্গের নয়, আত্মতৃপ্তির হাসি। দল গোল করার পর কোচ যেমন হাসেন তেমন। আবিরবাবুর মেজদার পোর্শনে ডিনারটা বেশ ভালোই হলো। ঝিনুকের কনুইয়ে ব্যান্ডেড দেখে উদ্বেগের সঙ্গে ওরা জানতে চাইলেন, কি হয়েছে? দীপকাকু বললেন, অন্ধকারে মোরাম রাস্তায় হাঁটছিল, স্লিপ করে গেছে পা। তবু ভালো ও বাড়ির লোক ঝিনুকের হাঁটুর অবস্থা দেখতে পায়নি। শর্ট কুর্তা পাজামা পরেছিল, ডান হাঁটুতে রীতিমতো ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে ঝিনুকের। মেজ ছেলে শশীভূষণের বাড়িতে খেতে খেতে দীপকাকু অনেক ইনফরমেশন জোগাড় করলেন। বড় ছেলে ফণীভূষণের কি কি ব্যবসা আছে, চলে কেমন। জানা গেল পারিবারিক সূত্রে পাওয়া কাঠের ব্যবসাটা এখন তেমন চলে না। ইদানিং ট্রান্সপোর্টের বিজনেস খুলেছেন, সেটা বেশ ভালোই চলে। আরেকটা গাড়ি সারানোর গ্যারেজ আছে। আর হোমিওপ্যাথ ডাক্তার শশীভূষণের পসার যথেষ্ট ভালো। ঘরের আসবাব গ্যাজেটসে তার ছাপ আছে। এক ছেলে এক মেয়ে, দুজনেই খুব মিশুকে। চেহারায় অবস্থাপন্ন ঘরের ঔজ্জ্বল্য। ঝিনুক একটা জিনিস ভেবে পাচ্ছে না, 2 ছেলের অবস্থা যখন খারাপ নয়, কেন তারা টাকা চাইতে যেতেন জেঠুমনির কাছে? আর জেঠুমনি টাকা পাবেন কোথায়? ব্যাংকের ইন্টারেস্টে নিজের খরচ চালাতে হয় জেঠুমনিকে। এসবের উত্তর আর কোনোদিন পাওয়া যাবে কিনা কে জানে। ডিনারের পর ফোন করা হয়েছিল নার্সিংহোমে, অবস্থার কোনো উন্নতি হয়নি। সারাদিনের ধকলে আবিরবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। জেঠুমনির পোর্শনে ফিরে এসে শুতে চলে গেলেন। পাশের ঘরে শুয়েছে ঝিনুক আর সরলা মাসি। দরজা ভালো করে বন্ধ করার পর মাসি জানলাগুলোও বন্ধ করতে যাচ্ছিল। ঝিনুক মানা করল। সরলা মাসি বলল, চোরটা যদি আসে আবার? আসবে না, দীপকাকু জেগে আছেন না। উনি কি সারা রাত জেগে থাকবেন? উত্তর দেওয়ার বদলে অন্যমনস্ক হয়ে গিয়েছিল ঝিনুক। খানিক আগে জেঠুমনির ঘরে গিয়ে দীপকাকুকে সে এই প্রশ্নটাই করেছিল। টেবিলে 2টো কাগজ পাশাপাশি রেখে বসেছিলেন কাকু। একটা নারায়ণ বসুর হেঁয়ালি লেখা চিরকুট, অন্যটা দীপকাকুর হাতের লেখায় দিবাকরবাবুর সেই নির্দেশ। মূর্তিটা দেওয়ার সময় আবিরবাবুকে তিনি যেসব কথা বলেছিলেন। ঝিনুকের প্রশ্ন শুনে একটু পরে মাথা তুলেছিলেন দীপকাকু। বলেছিলেন, মনে হচ্ছে পুরো রাত জাগতে হবে না, তার আগেই বার করে ফেলব। আমি জাগবো আপনার সঙ্গে? একদম না, যথেষ্ট ঝক্কি গেছে তোমার শরীরে। যে পেনকিলারটা দিয়েছে খেয়ে শুয়ে পড়ো। ব্যথার ওষুধটা খাওয়ার জন্যই সম্ভবত কেঁপে ঘুম আসছে ঝিনুকের। জড়িয়ে যাচ্ছে চোখ, কিন্তু মন ঘুমোতে চাইছে না। মাথায় ঘুরছে চিরকুট লেখা হেয়ালিটা, যার অর্থ বের করতে পারলেই বোঝা যাবে বিষ্ণুমূর্তির প্রকৃত দাম। কিন্তু ধাঁধাটা যেমন কঠিন তেমনই অদ্ভুত। কি সহজ ভাষায় লেখা। হরিণের শিঙে মাছি বসে না, তোমার আলো কখনো নেভে না, হরিবোসের দিন। ঘুমিয়ে পড়ল ঝিনুক। স্বপ্নে ভেসে উঠল জ্যোৎস্না ধোয়া বনাঞ্চল। একটা উজ্জ্বল রঙের হরিণ জল খেতে এসেছে ছোট্ট হ্রদে। হরিণের শিঙে মাছি নয়, উড়ে উড়ে বসছে রঙিন প্রজাপতি।
পরের দিন ঝিনুকের ঘুম ভাঙল অদ্ভুতভাবে। চোখ খুলে গেল, শরীর নড়ছে না, পাথরের মতো ভারী লাগছে। কি ব্যাপার হলো? প্যারালিসিস হয়ে গেল নাকি? কাল ওই জাম্পটা দেওয়ার পর চোট লেগে কোনো নার্ভ বিকল হয়ে যায়নি তো? ঘরে ঢুকে পড়েছে ধবধবে রোদ। ভালোই বেলা হয়েছে মনে হচ্ছে, কিন্তু কেউ তাকে ডাকেনি। ঝিনুক নার্ভাস গলায় ডেকে উঠল, মাসি, সরলা মাসি। কোনো সাড়া নেই। শরীরের সমস্ত শক্তি জড়ো করে পাশ ফিরল ঝিনুক। মেঝেই শুয়ে মাসি এখনো ঘুমোচ্ছে। রাতে মাদুর চাদর পেতে মেঝেতেই শুয়েছিল। ঝিনুক বিছানায় আসতে বললেও রাজি হয়নি। কিন্তু এত বেলা পর্যন্ত মাসিও কেন ঘুমোচ্ছে? জেঠুমনির ঘর থেকে বিগ বেন ঘড়ির ঘন্টা ভেসে আসছে। গুনতে থাকলো ঝিনুক। আরে 10টা বাজল, কিন্তু পুরো দোতলাটা যেন ঘুমিয়ে আছে। কোথাও কোনো আওয়াজ নেই। বিছানা থেকে নিজেকে প্রায় ছাড়িয়ে মেঝেতে নামলো ঝিনুক। মাসিকে ঠেলা দিয়ে ডাকলো, মাসি ওঠো, অনেক বেলা হলো। চোখ খুলল মাসি। মনে হলো ঝিনুকের মতোই অবস্থা। এত আলো দেখে অবাক হয়েছে, অথচ শরীর নাড়াতে পারছে না। কোথাও কোনো একটা গন্ডগোলের গন্ধ পেল ঝিনুক। মাসিকে হাত ধরে তুলল। মাসি দাঁড়িয়ে থাকতে পারল না, টলে গিয়ে বসে পড়ল মেঝেই। বলল, কি হলো বলো দেখিনি, মাথা এমন পাক দিচ্ছে কেন? মাসিকে ছেড়ে ঝিনুক দৌড়ল জেঠুমনির ঘরে। দীপকাকু কি করছেন দেখতে হবে। ঝিনুকের রীতিমতো সন্দেহ হচ্ছে, যে ঘুম থেকে তারা উঠল সেটা স্বাভাবিক নয়। কেউ তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল। ঘুমের ওষুধ স্প্রে করে দিয়েছে কি? ঘুম থেকে উঠে অন্যরকম একটা গন্ধও পেয়েছে ঝিনুক। জেঠুমনির ঘরে দীপকাকু নেই। ঝিনুক ধরে নিল বাথরুমে গিয়েছে বোধহয়। কিন্তু ঘরে এসে দাঁড়াতেই আশেপাশের জিনিসপত্র যেন অন্য কথা বলল। বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরে। স্টাডির চেয়ারটা উল্টে পড়ে আছে। মেঝে বেশ কিছু চটি জুতোর ছাপ। একই সঙ্গে ঝিনুক লক্ষ্য করল দরজায় পর্দাটা ওপর থেকে অনেকটা ছিঁড়ে লুটোচ্ছে। দীপকাকুকে কেউ কি তুলে নিয়ে গেল? ঘর থেকে বেরোনোর সময় আঁকড়ে ধরেছিলেন পর্দা। বুক ফাঁকা হয়ে গেল ঝিনুকের। গলা শুকিয়ে কাঠ। অনেক কষ্টে ডেকে উঠল, আবির বাবু, আবির বাবু। দীপকাকু অপহৃত হয়েছেন। কারণটা সহজেই অনুমেয়। কাল রাতে দোতলার জানলার বাইরে থেকে দীপকাকুর সমস্ত কথা শুনেছিল দুষ্কৃতী। মূর্তির প্রকৃত দাম ঠিক করা দীপকাকুর পক্ষেই সম্ভব। বুঝতে পেরে অপহরণ করেছে তাকে। রাতে সদর দরজা বন্ধ ছিল, তবু ওরা কিভাবে যেন বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির অন্ধিসন্ধি তার মানে সবই জানা। ধরে নেওয়া যায় অপরাধীর এ বাড়িতে যাতায়াত আছে। অত্যন্ত নিপুণভাবে গোটা কাজটা সেরেছে তারা। প্রথমে ঘুমের ওষুধ স্প্রে করে ঝিনুক, সরলা মাসি এবং আবিরবাবুকে অচৈতন্য করে দিয়েছিল। জেঠুমনির ঘরে দাঁড়িয়ে আবিরবাবুকে বারবার ডেকেও সাড়া পায়নি ঝিনুক। ঘরে গিয়ে ঘুম ভাঙাতে হয়েছিল। অপহৃত হওয়ার সময় দীপকাকুও হয়তো ঝিনুকদের ডেকেছিলেন, অথবা আওয়াজ তুলেছিলেন চেয়ার ফেলে। শুনতে পায়নি কেউই। দীপকাকুকে উদ্ধার করতে পুলিশের সাহায্য নেওয়া হয়েছে। ঝিনুক, আবিরবাবু এখন পুলিশের জিপে। শুনশান রাস্তা ধরে অযোধ্যা পাহাড়ের দিকে এগিয়ে চলেছে জিপ। পথের দুপাশে ফসলের ক্ষেত, দূরে ছোট ছোট টিলা। অপরাধীদের পাণ্ডার নামটা ঝিনুকের কাছ থেকে পেয়েছে পুলিশ। দ্রুত তদন্ত করে পুলিশ বার করেছে দীপকাকুকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে। আজ সকালে আবিরবাবুকে যখন অপরাধীর নামটা বলেছিল ঝিনুক, ঘুমের আচ্ছন্নতা পুরোপুরি কেটে গিয়েছিল ওর। অবিশ্বাসের কণ্ঠে বলেছিলেন, আমার বড়দা এই সব কাণ্ড ঘটাচ্ছে, তুমি শিওর? 100%। কি করে বুঝলে? দীপকাকুর রেখে যাওয়া একটা সংকেত দেখে। বলে একটা কাগজ দেখিয়েছিল ঝিনুক। তাতে বড় বড় করে লেখা 4টে সংখ্যা, 2901। কাগজটা ঝিনুক পেয়েছিল জেঠুমনির টেবিল থেকে। রাতে ওই টেবিল চেয়ারে বসে কাজ করছিলেন দীপকাকু। দুষ্কৃতী এসে দাঁড়াতেই বুঝতে পারেন হেঁয়ালি লেখা চিরকুট এবং এতক্ষণ ধরে লেখা কাজকর্ম কিছুই বাঁচানো যাবে না। তখনই দীপকাকু একটা কাগজে তাড়াহুড়ো করে 4টে সংখ্যা ঝিনুকের জন্য লিখে যান।
অনুমান মিলে গিয়েছিল। ওরা সমস্ত কাজকর্ম সমেত দীপকাকুকে নিয়ে উধাও হয়ে যায়। অদরকারি ভেবে ফেলে যায় সংখ্যালেখা কাগজটা। ঝিনুকের একটু সময় লেগেছিল কাগজটার গুরুত্ব বুঝতে। যখনই বুঝল দৌড়ে গিয়ে লাগেজ থেকে বার করলো নোটবুক। পরিষ্কার হয়ে গেল 2901-এর মানে। আবিরবাবুকে ডেকে তুলে অপরাধীর নাম বলার পর ঝিনুক বলল, আপনি দাদার পোর্শনে গিয়ে দীপকাকুর খোঁজ করুন, যদি না পান ইমিডিয়েট পুলিশে খবর দিন। এই সংকেতের মানে আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। আবিরবাবুর বড়দাকে পাওয়া গেল না বাড়িতে। কখন বেরিয়েছেন কেউ বলতে পারল না। সময় নষ্ট না করে আবিরবাবুকে নিয়ে থানায় গেল ঝিনুক। দীপকাকু একজন ডিটেকটিভ জানার পর পুলিশ অফিসারের তৎপরতা বেড়ে গেল। ঝিনুক সহজেই অফিসারকে বুঝিয়ে দিল সংকেতের মানে। বলল, কাজের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা কিছু কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। প্রতিটি সংখ্যার ক্ষেত্রে এক একটা অ্যালফাবেট ঠিক করা আছে আমাদের। সেই অনুযায়ী 2 = F, 9 = O, 0 = N, 1 = I, অর্থাৎ ফণীভূষণ, আবিরবাবুর বড়দা। ফণী তো PHANI হবে। কোড অত ডিটেলে করলে চলে না, আমরা তো আমেরিকান ইংলিশে বানান ফলো করি, তাই না? আর কোনো প্রশ্ন ওঠেনি। ঝিনুক মনে মনে ধন্যবাদ দিয়েছিল অঙ্ক পাগল অর্ণবকে। ভাগ্যিস দীপকাকুকে সে ক্রিপ্টারিদমের অঙ্কটা দিয়েছিল। অর্ধেকটা সলভ করেছিল ঝিনুক। তখনই দীপকাকু বলেছিলেন, পুরো অঙ্কটা লিখে রাখো, পরে কোড হিসেবে আমাদের কাজে লাগতে পারে। এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে সেটা অবশ্য ভাবতে পারেনি ঝিনুক। অপরাধীর নাম যেহেতু ঝিনুক বলে দিয়েছে, সহজ হয়ে গিয়েছে পুলিশের কাজ। প্রথমে যাওয়া হয়েছিল ফণীবাবুর কাঠগোলায়। সেখানে চৌকিদার ছাড়া আর কেউ নেই। সে জানালো ফণীবাবু গত 4 দিন গোলায় যাননি। চৌকিদার বলল, আপনারা স্টেশন রোডে বাবুর গ্যারাজে গিয়ে একবার খোঁজ করতে পারেন। পেট্রোল পাম্পের পেছনেই গাড়ি সারানোর গ্যারেজ। সেখানেও পাওয়া গেল না ফণীবাবুকে। কিন্তু একটা জিনিস দেখা গেল, কালো বাইক। মডেলটা ভোলেনি ঝিনুক। রং নিয়ে কনফিউশন ছিল যদিও, কারণ কাল রাতের অন্ধকারে কালো না নীল বোঝা যায়নি। লোকটা বোধহয় ফণীবাবুর গ্যারেজে কাজ করে। রামকৃষ্ণ লজের নান্টু বলেছিল, গোপাল রায় নিজেই গাড়ি ঠিকঠাক করতো। হ্যাঁ, বাংলা উচ্চারণে কেমন একটা টান ছিল। লোকটা এই অঞ্চলের, ফণীবাবুর ডান হাত। ওর নির্দেশেই গিয়েছিল কলকাতায়। আবিরবাবুর গাড়ির ব্রেক এই লোকটাই কেটেছিল। সুমনকে বাইকে চাপায় সেই। চিন্তাসূত্র সাজিয়ে নেওয়ার পর গ্যারেজে কর্মরত কর্মীকে ঝিনুক জেরা করল। বাইকটা কার? স্বপনের। সে কোথায়? বাবুর সঙ্গে কাজে গিয়েছে। কোথায়, কোন কাজে গিয়েছে? বলতে পারছি না। লোকটার কথা শেষ হতেই ঝিনুক পুলিশ অফিসার মিস্টার পান্ডেকে বলল, ও কিন্তু মিথ্যে কথা বলছে। সত্যি কথা বলানোর সবচেয়ে সহজ পন্থা নিলেন অফিসার। 2-4টে চড় থাপ্পড় লোকটাকে মারতেই গড় গড় করে বলতে শুরু করলো, পাহাড়ের ছোট একটা বাড়ি আছে বাবুর। কাঠের ব্যবসা যখন রমরম করে চলতো, জঙ্গলের চোরাই কাঠ জমা হতো ওখানে। এখন মাঝে মধ্যে সেখানে বেড়াতে যান। কাল সন্ধ্যের দিকে গ্যারেজে ছিলেন বাবু। রাতের বেলায় গাড়ি করে স্বপনকে নিয়ে বেরোন। তা কি গাড়ি নিয়েছে জানতে চাইলেন অফিসার। লোকটা বলল, জিপ গাড়ি। অফিসার বললেন, জিপ যখন নিয়েছে তখন তো পাহাড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। লোকটার কাছে বাড়ির লোকেশন জানতে চাইলেন অফিসার। কর্মীটি জানালো যে সে নিজে কখনো যায়নি, কিন্তু শুনেছে বাঘমুন্ডির রাস্তা দিয়ে যেতে হয়, বড় ঝর্ণার কাছাকাছি। বুঝেছি, দুর্গা ফলস। বলে লোকটাকে নিয়ে জিপে উঠলেন অফিসার। আবিরবাবু তখন বললেন, ওকে আবার নিচ্ছেন কেন? ও তো জায়গাটা চেনে না বলল। অফিসারের হয়ে উত্তর দিল ঝিনুক, আসলে একে রেখে গেলে এ তো ফোন করে দেবে মালিককে, আর দীপকাকুকে নিয়ে আপনার দাদা তখন অন্য কোথাও চলে যাবেন। সঙ্গে সঙ্গে ঝিনুকের বুদ্ধির তারিফ করলেন অফিসার। বাহ, তুমি তো দেখছি তোমার কাকার যোগ্য অ্যাসিস্ট্যান্ট। ক্যা বাত, এই তো চাই। কিছুক্ষণ হলো ঝিনুকরা সমতল রাস্তা ছেড়ে পাহাড়ে উঠে পড়েছে। জিপে মোট যাত্রী 7 জন, ড্রাইভার নিয়ে 4 জন পুলিশ, গ্যারেজের কর্মী সহ ঝিনুকরা 3 জন। দুষ্কৃতীরা কতজন এখনও তা জানা যাচ্ছে না। ঝিনুকরা পারবে তো পাল্লা দিতে? গ্যারেজের লোকটা বিমর্ষ হয়ে বসে আছে। ওকে অবশ্য নির্দল হিসেবে ধরা উচিত। গাড়িতে উঠে একটু ধাতস্থ হয়ে বলল, আমার চাকরিটা আর থাকবে না স্যার। বাবু ভাববেন
আমি আপনাদের পথ চিনিয়ে নিয়ে এসেছি। মালিক জেলে গেলে তোমার চাকরি এমনিই থাকবে না। ঠিক আছে, আমি দেখব যে তোমার অন্য কোথাও ব্যবস্থা করা যায় কিনা। জিপ পাহাড়ি রাস্তা ধরার পর ঝিনুক লক্ষ্য করছে মিস্টার পান্ডের মধ্যে টেনশনে টান টান ব্যাপারটা আর নেই। কেমন যেন একটু ঢিলে ঢালা ভাব এসে গিয়েছে, সম্ভবত প্রাকৃতিক শোভার প্রভাবে। পথের একপাশে খাদ, দূরে দেখা যাচ্ছে ফেলে আসা গ্রাম, মাঠ, পুকুর। অন্য পাশে পাহাড়ের গায়ে বড় বড় গাছ। অফিসার এখন প্রায় গাইডের ভূমিকা নিয়েছেন। ড্রাইভারের পাশে বসে বলে চলেছেন, এইসব গাছ সরকারের লাগানো, বুঝলেন? দেখুন গ্রামের মানুষ কেমন ফাঁকা করে দিচ্ছে। আর ওরাই বা কী করবে, বড্ড গরিব, জঙ্গল থেকেই ওদের রুজি রুটিটা চালাতে হয়। ওই দেখুন শেয়াল, গ্রামের দিকেও এখন এদের খুব কম দেখা যায়। এই জঙ্গলে সজারু দেখতে পাবেন, এমনকি ময়ূরও দেখা যায়। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন বামনি নদীর ঝর্ণা, দারুণ না? হয়তো ভালো। ঝিনুকের মনে এখন কোনো কিছুরই ছাপ পড়ছে না। দীপকাকুর জন্য চিন্তা হচ্ছে শুধু। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সুযোগ পাননি। চটি জুতো পড়ে আছে জেঠুমনির ঘরে। কেমন অবস্থায় আছেন কে জানে। কাকুর সেলফোনটা সঙ্গে নিয়েছে ঝিনুক। মনে ক্ষীণ আশা, যদি কোনোভাবে পালাতে পারেন দুর্বৃত্তদের ঘেরাটোপ থেকে, এসটিডি বুথে পৌঁছে গেলে ফোন করবেন প্রথমেই এই নাম্বারে। জানেন ঝিনুক অবশ্যই সেটটা সঙ্গে রাখবে। ব্যাস ব্যাস, আর নয়, এখানে থামতে হবে। অফিসারের নির্দেশে জিপ থামালো ড্রাইভার কনস্টেবল। গাড়ির আওয়াজ থেমে যেতে নিস্তব্ধ হয়ে গেল চরাচর। শুধু কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। দূরে নির্দিষ্ট বিরতিতে কাঠ কাটার শব্দ ভেসে আসছে। খাড়াই পাহাড়ের দিকে আঙুল তুলে মিস্টার পান্ডে বললেন, এখান থেকে প্রায় 200 ফুট উঁচুতে টুরগা ফলস, পিছনে গভীর জঙ্গল। আমার মনে হচ্ছে বাড়িটা ওখানেই আছে। এখান থেকে ট্রেক করে যেতে হবে। জিপে আরও কিছুটা রাস্তা যাওয়া যেত, কিন্তু না, গাড়ির আওয়াজ পেলে ওরা অ্যালার্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা ট্রেক করতে পারবেন তো? কথাটা ঝিনুকদের উদ্দেশ্যে বলা। ঝিনুক উত্তর দেওয়ার আগে আবিরবাবু বললেন, নিশ্চয়ই পারবো। দলটা গাছপালা সরিয়ে পাহাড় বেয়ে উঠতে থাকলো। অফিসারের পাশে পাশে চলেছেন আবিরবাবু। কে বলবে এই মানুষটি ট্রেনের রং সাইড গেট দিয়ে নামার পর পড়ে গিয়েছিলেন। সূর্য এখন প্রায় মাথার ওপরে। গাছের ছায়ার জন্য ততটা গরম লাগছে না। পাহাড় ক্রমশ খাড়াই হচ্ছে। দমে টান পড়েছে সকলেরই। কেউ কেউ দাঁড়িয়ে পড়ল একটু রেস্ট নিতে। ঝিনুক কিন্তু নিচ্ছে না। ও এখন সকলের আগে। চড়াই শেষে বেশ খানিকটা জুড়ে সমতল, ইতস্তত বড় বড় গাছ। তারই ফাঁক দিয়ে দেখা গেল বাড়িটা, কটেজ টাইপের, মাথায় অ্যাসবেস্টাসের ছাদ। বাড়ির এক পাশের দেওয়াল দেখতে পাচ্ছে ঝিনুকরা। সেখানে দুটো বড় জানলা, বাড়ির মুখ অন্যদিকে। দূর থেকে বাড়িটাকে এত নিঝুম লাগছে, মনেই হচ্ছে না কেউ থাকতে পারে। ঝিনুকের আফসোস হলো দীপকাকুর বাইনাকুলারটার জন্য। নিয়ে এলে কাজে লাগতো। পাণ্ডেবাবু পাশে এসে দাঁড়ালেন, বললেন, শুনুন, এবার কিন্তু আরও কশাসলি এগোতে হবে। বাড়িটার দিকে চোখ রেখে দৌড়ে চলে যেতে হবে গাছের আড়ালে, ওরা যেন আমাদের দেখতে না পায়। অফিসারের নির্দেশ মতো খানিকটা দৌড়ে গাছের আড়াল ধরে এগোতে লাগলো দলটা। এমনকি ফণিবাবুর গ্যারেজের কর্মীটিও। একসময় গাছ ফুরিয়ে গেল। ফিট 30 দূরে কটেজের দুটো জানালা। প্রায় হামাগুড়ি দিয়ে ঝিনুক আর পাণ্ডেবাবুর জানলা লক্ষ্য করে এগোতে লাগলেন। পায়ের নিচে শুকনো পাতার খসখস আওয়াজটা এড়ানো যাচ্ছে না। অবশেষে দুজনে পৌঁছলেন দুটো আলাদা জানালায়। প্রথমে কাঁচ, তারপর ভারী পর্দা। ঘরের ভেতরটা দেখবার কোনো উপায় নেই। ঝিনুক এপাশ ওপাশ থেকে সরে গিয়ে পর্দার ফাঁক খুঁজল, পেয়েও গেল। এবার দেখা গেল দীপকাকুকে। আছেন খুবই খারাপ অবস্থায়। চেয়ারের সঙ্গে পিছমোড়া করে বাঁধা হয়েছে। চশমাটা ঝুলছে নাকের ডগায়, চুল এলোমেলো। কি অসহায় লাগছে তাকে। এত কিছু সত্ত্বেও একটু যেন স্বস্তি পেল ঝিনুক। দেখতে যখন পাওয়া গিয়েছে, উদ্ধার তাকে করে আনবেই। দীপকাকুর সামনে দাঁড়িয়ে তখন তর পাচ্ছেন ফণিভূষণ। কাঁচের জানলার জন্য আওয়াজ বাইরে আসছে না। ফণিভূষণের দুপাশে 2 চেলা। এদের মধ্যে একজন অবশ্যই স্বপন, কিন্তু কোনজন?
ফণিভূষণের হাতে একটা কাগজ, ওটা দেখিয়ে দীপকাকুকে কী সব বলছেন। মনে হচ্ছে নারায়ণবাবুর লেখা সেই চিরকুট। ফণিবাবু নিশ্চয়ই হেঁয়ালির মানে জানতে চাইছেন। জানলা থেকে সরে এসে ঝিনুক অফিসারকে খুঁজল। উনিও পাশের জানলা থেকে চোখ তুলে ঝিনুকের দিকে হাত তুলে থামস আপ করলেন। দলের বাকি সদস্যরা গাছের শেষ সারির আড়ালে অপেক্ষা করছেন। অফিসার ইঙ্গিতে তাদের নিজের পজিশনে থাকতে বললেন। বাড়ির দরজার দিকে পা বাড়ানোর আগে হাতের ইশারায় ডেকে নিলেন ঝিনুককে। কটেজের সামনে বারান্দা। সন্তর্পণে অফিসারকে ফলো করে উঠে এলো ঝিনুক। একটু পরে আরেকজন যোগ দিল তাদের সঙ্গে, আবিরবাবু। নির্দেশ অমান্য করেছেন বলে আকার ইঙ্গিতে ক্ষমা চাইলেন অফিসারের কাছে। দরজার দুপাশে আবিরবাবু, ঝিনুক, মাঝে পুলিশ অফিসার। আবিরবাবু ফিসফিস করে বললেন, নক করবেন নাকি? মাথা নাড়লেন অফিসার। চাপা স্বরে বললেন, একদম না, পার্টির হাতে পিস্তল আছে, হট করে চালিয়ে দিতে পারে। তাহলে ভেঙে ফেলুন দরজা। মামা বাড়ির আবদার নাকি? অত সোজা ভেবেছেন? দেখছেন না মোটা সেগুন কাঠের পাল্লা, বললেই ভাঙা যায়। পুলিশ তো হামেশাই কাঁধের ধাক্কায় দরজা ভাঙে দেখেছি। আরে মশাই, ওসব আপনি সিনেমায় দেখেছেন, এক ধাক্কায় দরজা ভেঙে গেল। ওসব পিচ বোর্ডে তৈরি। ভাঙুক না এই দরজা, দেখি কত দম। এক চান্সেই সাকসেস হতে হবে, কারণ ক্রিমিনালরা তো আর সেকেন্ড চান্স দেবে না। ঝিনুক ধৈর্য হারালো। এরা তো গল্প গাছা শুরু করে দিল। বারান্দা থেকে নেমে গেল ঝিনুক। কিছুটা গিয়ে ফের ঘুরে দাঁড়ালো। দরজার দিকে মুখ করে দৌড়তে থাকলো। কালকেই চোট লেগেছিল পায়ে, কষ্ট হচ্ছে স্প্রিন্ট টানতে। হোক কষ্ট। বারান্দায় উঠেই জাম দিল। অফিসারের কাঁধে দু হাতের ভর রেখে ডান পায়ে পাল্লার ওপর সজোরে স্ট্রোক নিল। একটা পাল্লা সমেত ঝিনুক ছিটকে পড়ল ঘরের মেঝেতে। কোমর থেকে পিস্তল বার করার বদলে পাণ্ডে চেঁচিয়ে উঠলেন, ও মাই গড! পুলিশ দেখেই দুষ্কৃতীরা হাত তুলে দাঁড়িয়ে পড়ল। অফিসার এবার পিস্তলটা বার করলেন। কটেজের বাইরে পাখিরা তুমুল কিচিরমিচির লাগিয়েছে। পাল্লা ভেঙে পড়ার আওয়াজে ঘাবড়ে গিয়েছে ওরা। ঝিনুক এগিয়ে এসে দীপকাকুর বাঁধন খুলতে লাগলো। দীপকাকু বললেন, দুটো পাই তো জখম করে ফেললে। কাকুর কণ্ঠস্বরে এমন কিছু ছিল, চোখের কোণটা শিরশির করে উঠল ঝিনুকের। জলটল আবার গড়িয়ে না আসে। গত পরশু মানে শুক্রবার বিষ্ণুমূর্তি সহ পুরুলিয়া থেকে কলকাতায় ফিরেছে ঝিনুকরা। ফণিবাবু এখন পুলিশের হেফাজতে। জেঠুমনির শরীরও ভালোর দিকে। আরও এক সপ্তাহ থাকতে হবে নার্সিংহোমে। উনি বাড়ি ফিরলে আবিরবাবু যাবেন দেখা করতে। হিসেব মতো পরশুদিনই কেসের জবনিকা পতন হয়েছে। পুরুলিয়াতেই বিষ্ণুমূর্তিটা আবিরবাবুর হাতে দিয়ে দীপকাকু বলেছিলেন, আমার কাজ তাহলে শেষ। সে কি মশাই, কেসের তো এখন অর্ধেকটাই বাকি। মূর্তিটা কেন দামি, বাবার লেখা হেঁয়ালিটার মানে কিছুই তো জানা হলো না। এত কিছু তো কন্ট্রাক্টে ছিল না। আপনি শুধু আমাকে মূর্তিটা খুঁজে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। নাও ডিল ইজ ওভার। তা আবার হয় নাকি মশাই? মূর্তি রহস্য আপনি ভেদ করে বসে থাকবেন, আমি কিছুই জানবো না? কৌতূহল দমন করার এত ক্ষমতা আমার নেই। তাছাড়া বিষ্ণুমূর্তির প্রকৃত দাম আপনি যদি না বলে দেন, আমার বংশ পরম্পরায় ব্যাপারটা অজানা থেকে যাবে। আপনার সঙ্গে থেকে তো দেখলাম কি ভয়ঙ্কর জটিল এই কেস। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি? বলুন। কন্ট্রাক্টে যখন ছিল না বলছেন, বাকিটুকু জানার জন্য আমি আপনাকে এক্সট্রা চার্জ দিতে রাজি আছি। যদিও আপনি যা করেছেন টাকা দিয়ে তার হিসেব হয় না। আসলে কি জানেন, কেসের বাকি অংশটা আপনার এখন না জানলেও চলতো। মূর্তিটা ভীষণ দামি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মূর্তির অধিকার সম্পূর্ণ আপনার। উইল করে দিয়েছেন জেঠুমনি। আপনি আবার ওটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারেন। একই সঙ্গে এটাও ঠিক বলেছেন, আমি যদি পুরো রহস্য উন্মোচন না করি, আপনার বংশের কেউ হয়তো মূর্তিটার মূল্য না বুঝে কাউকে গিফট করে দেবে অথবা বিক্রি করে দেবে নামমাত্র দামে। ঠিকই। তাহলেই বলুন আমি ঠিক বলছি কিনা। ঠিক আছে, কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। রবিবার আপনি মূর্তিটা নিয়ে ঝিনুকদের বাড়ি চলে আসুন। আপনার মেয়ে এবং মিসেসকেও নিয়ে আসবেন।
আমি কথা দিচ্ছি নাটকের শেষ অংশটা খুবই জমজমাট হবে। রজতদা মানে ঝিনুকের বাবাও থাকবেন। ওর সামনে কেসের পরিসমাপ্তি করতে আলাদা তৃপ্তি পাই আমি। সেদিনই ঠিক হয়েছিল আজ সকাল 9টায় দীপকাকু আসবেন ঝিনুকদের বাড়িতে। 9:45 বাজতে চলল, এখনও দেখা নেই। এদিকে বাড়ি ভর্তি লোক তার অপেক্ষায়। বিষ্ণুমূর্তি নিয়ে চলে এসেছেন আবিরবাবু। সুবনা কাকিমা আর মেয়ে তিতলিও এসেছে। তিতলি ভীষণ কিউট, কি টকর টকর করে কথা বলে। আরও 5 জন এসেছে বাড়িতে, এরা দর্শক হিসেবে থাকবে। দীপকাকু অবশ্য এখনও জানেন না, জানাতে গেলে যদি আপত্তি করেন সেই ভয় জানায়নি ঝিনুক। এই 5 মূর্তি হচ্ছে শ্রবণা, রুদ্রাণী, এলা, রাহুল আর অয়ন। এরা সুযোগ পেলেই ঝিনুকের অ্যাসিস্ট্যান্টগিরি নিয়ে মজা করে। ঝিনুক ঠিক করেছে আজ ওদের দেখাবে রহস্য উন্মোচনের সময়টা কি এক্সাইটিং আর আনন্দের। দীপকাকুর দেরি দেখে ক্রমশ অধৈর্য হয়ে উঠছে ঝিনুক। বাকিরা নিজেদের মধ্যে একটা আড্ডার পরিবেশ তৈরি করে নিয়েছেন। 1 রাউন্ড চা ইতিমধ্যেই সাপ্লাই দিয়েছেন মা। দীপকাকুর অপেক্ষাতেই এক্সক্লুসিভ জলখাবারটা এখনও সার্ভ করেননি। খানিকটা অস্থির হয়েই ঝিনুক বাবাকে বলল, কি ব্যাপার বলো তো, এত দেরি করছেন কেন? একটা ফোন করে দেখি। দরকার নেই, এসে যাবে। আসলে জিনিয়াসদের এরকমই হয়, যখন কাজের মধ্যে থাকেন নাওয়া খাবার খেয়ালই থাকে না। কাজ শেষ হলে একটু লম্বা বিশ্রাম নিয়ে ফেলেন। দেখ, আজ হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। বাবার কথা শেষ হতেই বাইকের আওয়াজ এসে থামল বাড়ির গেটে। ঝিনুক লাফিয়ে উঠে দরজা খুলতে গেল। ব্যথায় টনটন করে উঠল পা। পুরুলিয়ায় লাগা চোটের কথা প্রায় ভুলেই গিয়েছিল সে। দীপকাকুই এসেছেন। বেশি দর্শক সমাগম দেখে কপালে ভাঁজ পড়ল তার। বাবা ডেকে নিলেন, এসো এসো দীপঙ্কর, সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সোফায় গিয়ে বসলেন দীপকাকু। কপালের ভাঁজ এখনো মেলায়নি। ঝিনুক বুঝতে পারল বন্ধুদের উপস্থিতি কাকু পছন্দ করছেন না। বিষয়টা সহজ করার জন্য ঝিনুক প্রথমে বন্ধুদের নাম বলে বলে দীপকাকুর সঙ্গে আলাপ করিয়ে দিল। তারপর বলল, আমার কাছে আপনার গল্প শুনে এরা সকলেই আপনার ফ্যান। এবারের কেসের শুরুতে ওরাই তো ছিল আমার সঙ্গে। যখন আবিরবাবুর গাড়ি থেকে সেই ব্যাগটা চুরি হলো না, তখন ওদের তো অনেক দিনেরই ইচ্ছে আপনার সঙ্গে আলাপ করার। এই কেসের ঘটনাগুলো আমি সবই ওদের বলেছি। আমি চাইছিলাম আসলে আজকের আলোচনাটা নির্দিষ্ট কজনের মধ্যে সীমাবদ্ধ থাকুক, কারণ এখন যা জানা যাবে যদি বাইরে প্রকাশ হয়ে যায় বিপর্যস্ত হতে পারে আবিরবাবুর ব্যক্তিগত জীবন। রাহুল বলে উঠল, দীপকাকু, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই মিটিংয়ের কোনো কথাই আমাদের কাছ থেকে বাইরে বেরোবে না। প্রমিস করছো সবাই? 5 জনই প্রমিস করল। দীপকাকুর মুখ দেখে বোঝা গেল ভরসা পেলেন। আবিরবাবুকে বললেন, মূর্তিটা সেন্টার টেবিলে রাখুন, হেঁয়ালি ভরা চিরকুট আমার হাতে দিন। নির্দেশ মতো কাজ করলেন আবিরবাবু। দীপকাকু শুরু করলেন, এবারের কেসটা কতটা অ্যাডভেঞ্চারাস ছিল তার চিহ্ন হাতে পায়ে নিয়ে এসেছে ঝিনুক। সেসব ঘটনা নিশ্চয়ই ওর থেকে শোনা হয়ে গিয়েছে সকলের। কথার মাঝে ট্রে নিয়ে ঘরে ঢুকলেন মা। ট্রেতে জলখাবারের প্লেট। ঝিনুক মাকে হেল্প করতে উঠে গেল। মনের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে ঝিনুকের। দীপকাকু এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা শুরু করেছেন, ফলস পজিশনে পড়ে যেতে পারে ঝিনুক। হাত পায়ের চোটের ব্যাপারে মাকে বলেছে এক কথা, বন্ধুদের কাছে গিয়েছে অন্য সুর। ব্যান্ডেডে ওকে দেখে আঁতকে উঠেছিলেন মা। ঝিনুক বলেছিল, ও সামান্য হোঁচট খেয়েছি, পাহাড়ের রাস্তায় একটু আধটু এরকম হয়। ওই চিহ্নগুলোই আবার বন্ধুদের দেখিয়ে ঘটনার বর্ণনা অতিরঞ্জিত করেছে। যেমন, খড়গপুরের লোকটাকে আমি এমন মারলাম 8 ফুট ছিটকে গিয়ে পড়লো জানো। পরের বার তো এক কিকে লোকটাকে চলন্ত বাইক থেকে ফেলে দিলাম। শেষবারের অ্যাকশনটা বলতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গিয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি 8 জন লোক, নানা রকম স্ট্রোক মেরে 5 মিনিটের মধ্যে সবগুলোকে ধরাশায়ী করে ছেড়েছি। ফ্যান্টাস্টিক। দীপকাকুর গলা শুনে চমকে উঠল ঝিনুক। মনের কথা পড়ে নিলেন নাকি? না, তা নয়,
মায়ের তৈরি মাংসের চপ মুখে পুরে কমপ্লিমেন্ট দিলেন। সবাইকে প্লেট সার্ভ করে ঝিনুক নিজের জায়গায় বসল। দীপকাকু বললেন, খেতে খেতে কথা হোক। তিতলি ছাড়া সকলেই ঘাড় নেড়ে সম্মতি জানালো। ছোট্টটা এখন খাওয়ায় মন দিয়েছে। ফের শুরু করলেন কাকু। আমাদের তদন্তের স্টেপগুলো ঝিনুক আপনাদের জানিয়েছে। অপরাধীর নামও আপনারা জানেন। আমি বলবো মোটিভ, কেন আবিরবাবুর বড়দা এই কাজটা করলেন। কারণ মানুষটি প্রকৃত ব্যবসায়ী ছিলেন না। উনি মনে করতেন বিজনেসে উন্নতি করতে হলে অসৎ উপায় একমাত্র পথ। এই বুদ্ধিতে পারিবারিক সূত্রে পাওয়া কাঠের ব্যবসাটা তিনি ডুবিয়েছেন। পরে ট্রান্সপোর্ট এবং গাড়ি মেরামতের ব্যবসায় নামেন। সেটাও ভালো চলছিল না। টাকা পয়সার জন্য প্রায় দ্বারস্থ হতেন জেঠুমনির। এ ব্যাপারে ছোট ভাই, আবিরবাবুর ভাইপো কেউ কম যেতেন না। ওদের ধারণা ছিল জেঠুমনির কাছে সঞ্চিত বেশ কিছু অর্থ আছে। ট্রেনের ডাকাতিতে সব সম্পত্তি খোয়া যায়নি। জেঠুমনির ত্যাগ, কর্তব্য পরায়ণতাকে ওরা সম্মান জানাননি। এদিক থেকে আবিরবাবু ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র স্বভাবের। ন্যায্য কারণে জেঠুমনি তাকে স্নেহ করতেন সবচেয়ে বেশি। সেই স্নেহভাজনকে কিচ্ছু না দিয়ে দুই ভাইকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়াটাকে সন্দেহের চোখে দেখেছিলেন বড় ভাই ফণীভূষণ। সেই জন্যেই পুরুলিয়া ফেরত ছোট ভাইয়ের পিছনে লোক লাগিয়ে দেন। লোকটি আবিরবাবুর ফ্ল্যাটের উল্টো দিকে রামকৃষ্ণ লজে ওঠে। নজর রাখত আবিরবাবুর উপর। ফণীভূষণ একবার ওই লজে যান। নান্টুর দেওয়া চেহারার বর্ণনা থেকে মোটামুটি আন্দাজ করা যায় চুরি হয় মূর্তি। গোটা প্ল্যানটা সাজান ফণীভূষণ। ব্যাংক ম্যানেজারকে ফোন করেন উনি। ম্যানেজার আমাদের বলেছিলেন, ফোনের গলা শুনে মনে হয়েছিল মাঝবয়সী শিক্ষিত বাঙালির কণ্ঠ। অ্যাকচুয়ালি ফোনটা করা হয়েছিল বেলেঘাটার ফুলবাগান অঞ্চলের বুথ থেকে। দম নিতে থামলেন দীপকাকু। ফাঁকা প্লেট নামিয়ে রাখলেন মেঝেয়। আবার শুরু করলেন। মূর্তিটা পেয়ে ধন্দে পড়ে যান ফণীভূষণ। যারা অ্যান্টিক জিনিস সংগ্রহ করে তাদের দেখে জানতে পারেন মূর্তিটার প্রত্নমূল্য প্রায় নেই। ধাতু বিশেষজ্ঞ জানান এটা নেহাতি পিতলের তৈরি। বিশ্বাস হয় না ফণীবাবুর। কারণটা যুক্তিসঙ্গত। ফণীবাবু দেখেছেন ছোট ভাইকে আসল মূর্তি দিয়ে জেঠুমনি সিংহাসনে রেখেছেন নকল মূর্তি। এই গোপনীয়তা থেকে আন্দাজ করা সহজ, আসল মূর্তির নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে। সেটা জানার জন্য ফণীবাবু চড়াও হন জেঠুমনির ঘরে। সঙ্গে আসল মূর্তিটাও নিয়ে যান। মূর্তি বেহাত হয়ে গেছে দেখে অসুস্থ হয়ে পড়েন জেঠুমনি। ওর শেষ চেষ্টা ছিল নারায়ণবাবুর দেওয়া চিরকুটটা বাঁচানো। পৌঁছতে চেয়েছিলেন ঠাকুর ঘরে, তবে তার আগেই পড়ে যান। ছুটে আসে সরলা মাসি। সিংহ কথাটা দুবার উচ্চারণ করেন জেঠুমনি। তারপরই জ্ঞান হারান। আমি জেঠুমনির ডায়েরি পড়ে জেনেছি অসমের সম্পদ নষ্ট হয়নি। ওই সিংহ শব্দটাই আমাকে ঠাকুরের সিংহাসনের কাছে নিয়ে যায় এবং পেয়ে যাই হেঁয়ালি ভরা কাগজটা। আমাদের পুরুলিয়া যাওয়াটা প্রথম থেকে সন্দেহের চোখে দেখেছেন ফণীবাবু। জেঠুমনির কাছে শুনেছিলেন ছোট ভাই বন্ধু নিয়ে আসছে। মূর্তি খুইয়ে ভাই তো আর নিশ্চিন্তে বেড়াতে আসবে না। জেঠুমনিকে বলবে এই ঘটনাটা। তখন জেঠুমনি যদি আসল ব্যাপারটা বলে দেন, এই আশঙ্কায় খড়গপুর স্টেশনে আমাদের আশাটা বানচাল করতে চেয়েছিলেন। ঝিনুকের মার এবং বুদ্ধি করে পুরুলিয়ার আগের স্টেশনে আমাদের নেমে যাওয়া দেখে ফণীবাবু বুঝে যান আমরা সাধারণ লোক নই। আমাদের উপর নজর রাখা শুরু হয়, যার সুফলে উনি চেলা মারফত খবর পান মূর্তি রহস্য ভেদ করা আমার পক্ষে সম্ভব। চাপ দিয়ে কথা বার করার জন্য আমাকে অপহরণ করা হয়। ঝিনুকের বুদ্ধি, সাহস এবং পুলিশের তৎপরতায় আমি মুক্তি পাই। আবিরবাবুকেও ধন্যবাদ জানানো উচিত। যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায়
উনি তদন্তে সাহায্য করে গিয়েছেন। থামলেন দীপ কাকু। মন্ত্রমুগ্ধের মতন শুনছে সবাই। টেবিলে রাখা বিষ্ণুমূর্তিটাকেও মনে হচ্ছে নীরব শ্রোতা। জানলা গলে আলো এসে পড়েছে মূর্তির পাশে, বেশ চকচক করছে। মূর্তিটাও যেন চাইছে ওকে ঘিরে থাকা রহস্য এখনই উন্মোচিত হোক। তিতলিটা কি বুঝছে কে জানে, চুপ করে আছে সেই থেকে। চা খাওয়া প্রায় শেষ হতে চলল দীপ কাকুর। কিছুই বলছেন না। ঝিনুক খেয়াল করিয়ে দিল, হেয়ালির মানেটা বলছি বলে চা শেষ করে কাপ নামালেন দীপ কাকু। চিরকুটটা পকেট থেকে বার করে হাতে রাখলেন, না দেখেই বলতে থাকলেন, প্রথম দুটো লাইন হচ্ছে, হরিণের শিঙে মাছি বসে না, তোমার আলো কখনো নেভে না। অর্থাৎ আচ্ছা, এই হরিণের শিঙে কি সত্যি মাছি বসে না? বসে, বুঝতেই পারে। এই লাইনটা কোনো প্রবাদ থেকে নেওয়া, প্রতীকী অর্থে বলা হয়েছে। হরিণ চঞ্চল, তাই মাছি বসতে পারে না, অথবা হরিণের শিং এতই মসৃণ যে মাছি পিছলে যায়। দুটোর মধ্যেই ততটা সত্যতা নেই। হরিণ শান্ত হয়ে দাঁড়িয়েও থাকে, শিং তেমন মসৃণও নয়। দ্বিতীয় লাইনটাও প্রতীকী, তোমার আলো কখনো নেভে না। নারায়ণ বসু যার অথবা যে বস্তুর উদ্দেশ্যে কথাটা বলছেন তার আলো নেভানো যায়, সেটা ক্রমশ প্রকাশ্য। আসলে প্রথম লাইনটা দিয়েই হেঁয়ালিটাকে কঠিন করে দেওয়া হয়েছে। এই ধরনের চল বাঙালিদের মধ্যে 50-60 বছর আগে খুব চলত। যাক, এবার আসি পরের দুটো লাইনে। সেটা খুবই সোজা। হরিবোসের 3 ভাই, এক আনিও ভাগ নাই। ভগবান হরির আরেক নাম নারায়ণ। হরিবোস মানে নারায়ণ বোস। জেঠুমনির ডায়েরি থেকে জেনেছি নারায়ণবাবুর 3 ভাই ছিলেন। তারা থাকতেন কলকাতায়। এক আনিও ভাগ নাই মানে সোপার্জিত যে সম্পদ তিনি লুকিয়ে রাখছেন তার উপর কোনো অধিকার নেই ভাইদের। পরের লাইন দুটো হচ্ছে, থাকলে হরির অন্তরে, বেরোবে না কোনো মন্তরে। ঠিক আছে, দুবার হরি কথাটা থাকায় ধাঁধাটা বিষম জটিল আকার নেয়। এখানে এসে প্রচুর মাথা খাটাতে হয়েছে আমাকে। দ্বিতীয় হরি অর্থ বিষ্ণু, মানে বিষ্ণুমূর্তির মধ্যে রাখা থাকলো সম্পত্তি। যতই উনি ভগবান হন, মন্তর দিয়ে সম্পদ বার করা যাবে না, বাস্তব উপায় নিতে হবে। বাগেটা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারছেন। পারছি না। যতদূর মনে পড়ছে পরের দুটো লাইন ছিল, কপাল দোষে আসে যদি অনটন, ভাঙলেই পাবে ললাটিকা তখন। মূর্তিটা তার মানে ভাঙতে হবে। প্রায় একই কথা মূর্তিটা যখন আবিরবাবুকে জেঠুমনি দিয়েছিলেন তখনও বলেছিলেন। কিন্তু ললাটিকা জিনিসটা কি? এটা তো জেঠুমনির নির্দেশে ছিল না। এটাও একটা ইঙ্গিতময় ব্যাপার। ললাটিকার অর্থ যেমন তিলক, শ্রেষ্ঠ অলঙ্কারের অভিধা দিতেও শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখা যাক এই বিষ্ণুমূর্তির অন্তরে কি আছে। প্যান্টের পকেট থেকে স্টিলের ছোট্ট হাতুড়ি বার করলেন দীপ কাকু। মূর্তিটা ভাঙার জন্য তৈরি হয়ে এসেছেন। সোফা থেকে নেমে এলেন নিচে। মূর্তিটা মেঝে রেখে হাতুড়ির ঘা মারার আগে বললেন, ভগবান, অপরাধ নিও না। হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূর্তি। ঘরময় এখন নানা রঙের আলো, লাল, নীল, সবুজ, বেগুনি। মূর্তি ভেঙে বেরিয়েছে পিংপং বলের চেয়েও একটু ছোট্ট হিরে। ঘরের সবাই সম্মোহিত। টেবিলের রোদ্দুরটাও যেন অতি আগ্রহে নেমে এসেছে নিচে। দীপকাকু ঘোর লাগা গলায় বললেন, প্রায় 60 ক্যারেট হবে। অসমের সম্পত্তি বিক্রি করে এটা কিনেছিলেন। বিচক্ষণ মানুষ, ক্যারি করতে সুবিধে হয়েছিল। সম্মোহন যেন কাটছে না কারুরই। নিস্তব্ধ ঘর। হাসছে হিরেটা, আর হাসছেন দীপকাকু। হীরের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না ঝিনুক। তার চেয়ে দীপকাকুর মুখে সাফল্যের হাসিটা অনেক বেশি মনোরম।
আজ কাহনে শুনলেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী হেঁয়ালির অন্ধকারে অন্তিম পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সময় নিয়ে সম্পূর্ণ উপন্যাসটি শুনলেন। আর আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।